4. গানের তালে হৃদয় দোলে মিখে বাতাসে যায় রে বয়ে হলুদ ধানের দোদুর দোলায় পিয়াসি মন দোলে ও আজে গানের তালে হৃদয় দোলে মিঠে বাতাসে যায় রে বয়ে হলুদ ধানের দোদুর দোলায় পিয়াসি মন দোলে হলো সুজন আমার ঘরে তবু আইল না এ পোড়া মনের জল কেন বুঝলো না হলো সুজন আমার ঘরে তবু আইল না এ পোড়া মনের জল কেন বুঝলো না ওই কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে এই কালো এর এমন দিনে মন লাগে না কাজে ওই কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে এই কালো মেয়ের এমন দিনে মন লাগে না কাজে ওই দূরে কোথাও রাখাল বাঁশি পাগল গাওয়ায় ভাসে হলো সুজন আমার ঘরে তবু আইল না এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না হলো সুজন আমার ঘরে তবু আইল না এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না পোড়া মনের জ্বলন বুঝেছি বলেই তো সুজনরা এখন সুমেনের ঘরে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ, এক্সেলেন্ট। কিন্তু তুমি ভেবে দেখো আর কি পোড়া মনের আর জ্বলন হয় আলাদা করে? হ্যাঁ, পোড়া মন তো পুড়ে গেছে, পোড়া মনের জ্বলন হয়? ওরে বাবা, হয় না? যারা পুড়েছে তারাই জানে। হ্যাঁ। না, থ্যাংক ইউ সো মাচ রে, থ্যাংক ইউ শুভেন্দা, ইটস অ্যান অনার, ইটস অ্যান অনার। দেখো তোমার মিউজিক শুনে তো মানে আমি প্রথম তখন স্কুলে পড়তাম যখন প্রথম কার্মা ফিউশন শুনি, আন্ত মিনিজেস বাজাতো, লু হেল্ট বাজাতো, তো জীবনে প্রথমবার যখন আই স সামথিং লাইক দ্যাট, তার আগে রক ব্যান্ডস দেখেছি, শিবা দেখেছি, ফিফথ ডিমেনশন দেখেছি, কিন্তু দ্যাট ওয়াজ সামথিং নিউ। এবং মানে আমি মনে আছে আর কি সেন্ট জেভিয়ার্সে আমি মন্ত্রমুগ্ধের মতো আটকে গেছিলাম। আই ডিড নট নো অ্যাকচুয়ালি হাউ টু রিয়্যাক্ট। ইট ওয়াজ নট সামথিং যেটার সাথে নাচা যায়। অ্যাট দ্য সেম টাইম মাই সোল ওয়াজ সো কানেক্টেড। আর তখন ওই অনুষ্ঠানটার পরে আই স্টার্টেড ইনকোয়ারিং যে আচ্ছা কার্মা ফিউশন কবে থেকে, কীভাবে, কারা কারা করে। আর তোমার বাড়ি দেখতে গেছিলাম, আমার এক সিনিয়র স্কুলের কলেজের আর কি, তো তুমি চিনবে টুকিদা। টুকিদা আমাকে বলেছিল যে শুভেন্দা ইজ এ ক্লাসিক্যাল তবলা প্লেয়ার, তোমার বাড়িটা দেখেছিলাম প্রথমবার কি। তারপরে ওভার দ্য ইয়ার্স তো মানে তোমার ছেলে এত ভালো বাজাচ্ছে সম্বিত, আশীর্বাদ কর তোরা, তো তোদের আশীর্বাদ খুব ইম্পর্টেন্ট, ওর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা থেকে আজকে কামিং হিয়ার অ্যান্ড বিং ইন দ্য সেম ফ্রেম, আমি আমরা সেম ফ্রেমে তোমার সাথে, ইটস অ্যান অনার। না না, অনার ইজ মিউচুয়াল, বিকজ তোদের গান বাজনাও কিন্তু তুই যেভাবে বললি আমিও সেইভাবেই শুনেছি। যে গানটা দিয়ে শুরু করলি, ইটস ওয়ান অফ মাই মোস্ট মোস্ট ফেভারিট সংস। মানে আমি বাংলা গান নিয়ে বলছি, ব্যান্ডের আলাদা করে না। তোদের বেশ কয়েকটা গান মানে তখন একটা অন্য দিক দেখিয়েছে যে বাংলা ব্যান্ডেও এরকম এই ধরনের গান বাজনা হতে পারে। একদম মেন স্ট্রিম বাংলা গানের মতন, কিন্তু অ্যারেঞ্জমেন্ট আলাদা, একটা অদ্ভুত তোরা একটা সাউন্ডস্কেপ এনেছিলি। এবং এনেছিলি বলছিলাম, মাঝখানে তোরা কোথায় হারিয়ে গেলি সেটা নিয়েই গল্প করব, কেন হারালি। তো না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ফার্স্ট থ্যাংক ইউ সো সো মাচ যে তোরা এসছিস। এবং আমার মনে হয় যে আজকের আড্ডাটা দারুণ একটা দিক নেবে বলে আমার বিশ্বাস। আমার ফ্র্যাঙ্কলি স্পিকিং শুভেন, লোকেদের ভালো লাগছে, এটা আমি খুব ব্লেসড। যে
আর এটা একটা বাহানা কি বলতো, তোদের সাথে আড্ডা দেওয়া। এখানে আমি কোনো পডকাস্টার ইন্টারভিউ নিতে বসিনি। তোদেরও যদি কিছু আমার কাছে জানবার থাকে যে কেন আমার এটা খুব মনে হয় শুভেন্দা যে তুমি পণ্ডিত শুভেন চ্যাটার্জি কেন নও, মানে তো হোয়াট আর ইউ শর্ট অফ? আই এম ব্যান্ডিট। ও আচ্ছা। গুড ওয়ান। না আমি বহু লোককে এই প্রশ্নটা করেছি আর কি, কেন মানে তুমি পণ্ডিত শুভেন চ্যাটার্জি নয় কেন আর কি? না, আমি পণ্ডিত শুভেন চ্যাটার্জি, এত হ্যাঁ, বছর- ক্লাসিক্যালে সব জায়গাতে পণ্ডিত শুভেন চ্যাটার্জি হ্যাঁ। বলে আমাকে। না ওরকম এখন আমি এখানে ঢেঁড়া পেটাতে বসি। হ্যাঁ না, আমি পেটাচ্ছি, তোমার পেটাতে হবে না। না, ওই ব্যাপারটাকে আমি ভীষণ মানে আমি ঘেন্না করি, ধরে নিতে পারি যে নিজের চ্যানেলে বসে নিজের না তুমি তো নিজের ডাক নিজে পেটাচ্ছ না, তোমার ডাক আমরা পেটাচ্ছি। না, কিন্তু আমি এটা মনে করি পরিষ্কার কথা যে মানে না এই তো যাই হোক, এবার তোরা বল তোদের জার্নিটা একটু আমায় বল। পরশপাথর নামটা কিভাবে এলাম, ওয়ান্ডারফুল নেম, একটু সবাই জানে বাট স্টিল। হ্যাঁ মানে আমি যাদবপুরে ভর্তি হওয়ার আগে সেন্ট জেভিয়ার্সে পড়তাম। তো তখন আমার খুব মনে হতো, তখন আমি খুব বিটলস শুনতাম, পিঙ্ক ফ্লয়েড শুনতাম, ডিপ পার্পল শুনতাম, ইউরোপ শুনতাম। তো এগুলো বাই ডিফল্ট শুনেছি। আর বাড়ির মিউজিক কালচারের দরুন সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্রগীতি, নজরুলগীতি, শম্ভু মিত্রর নাটক, ওয়াদি পাউস, এগুলো আমার মানে মননে গ্রথিত হয়ে গেছিল। কিন্তু তা সত্ত্বেও খালি মনে হতো যে আমি যখন বাড়িতে ইংরেজি গান চালাই আমার এত লিবারেটেড লাগে, কিন্তু আমার বাবা মার অতটা লাগে না কেন। মানে প্রকৃত অর্থে তারা ভাবতেন ডেভিলস মিউজিক টাইপের আর কি, মানে এই গানটা শোনো না, ভালো না। কিন্তু আমি ঠিক মানতে পারতাম না, কারণ আমি প্রচণ্ড মানে জীবন স্পৃহা খুঁজে পেতাম এই গানগুলোর মধ্যে আর কি। ডে আফটার ডে alone in the hill, the man with the foolish grin is keeping perfectly still. আহা, মানে আমার এখনো বলতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে, এই গানগুলো কি করে আমি ভাববো যে ভালো নয় আর কি। নিশ্চয়ই। Yesterday all my troubles seem so far away, এ তো আমারই গান। তো এই অবস্থায় আমার মনে হয় সেই সময় সেন্ট জেভিয়ার্সে একটা ট্রেন্ড ছিল, সবাই বাংলা কবিতা লিখতে চেষ্টা করতো। হ্যাঁ, সেন্সিটিভ। ও আচ্ছা। তো আমাদের একটা বেঙ্গলি লিটারেরি সোসাইটি ছিল, তো আমিও লিখতাম। তো সেখানে একটা 4 লাইন লিখেছিলাম, সেটা আমি আর কেশব রয় বলে আমার এক বন্ধু, কেশব রয় হচ্ছে সন্তোষ রায় রোড আলিপুরের রাজা সন্তোষের নাতির ছেলে। ও গিটার শিখতো তখন। দই পায়ন মারা গেছে, দই পোটলা, তারপরে পোটলা মানে সাউন্ড ইঞ্জিনিয়ার পোটলা, জোজো, এরা আমার থেকে 1-2 বছরের জুনিয়র ছিল। অনিন্দ ছিল না? না, না। অনিন্দ শহর হি ওয়াজ নেভার পার্ট অফ ইট। ওকে। তো তখন এই মোনামার গানটা আমি কেশব দুজনে মিলে তৈরি করে আমরা ওদেরকে শুনিয়েছিলাম। দে লাভড ইট, বললো বেশ ভালো গানটা, বেশ একটা ব্যালাড ফিল আছে। আরও কিছু গান ছিল, স্যান্টানার এত একটা ইনফ্লুয়েন্স ছিল আমার মধ্যে। একটা রাত কাটে বলে একটা গান ছিল, শুনে প্রথম দিকে আমরা করতাম খুব, রাত কাটে। করবো একটু কর। সেটা জানি না পুরোটা মনে আছে কিনা, আমি একটু সুরটা শোনাতে পারি পরে। হ্যাঁ, একটু শোনা। বাজা না। কাটিয়ে একদম আগে কবে কার কখনো ঢুকিনি। ভোরের আশায় ঘুম ভাঙে, প্রত্যাশায় দু চোখে ধুম 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 স্বপ্ন নিয়ে সান্তানা। সে তাকায়, ফিরে তাকায়, খুব নভেসিস। স্যান্টানা শুনেছি, তার একটা ইম্প্যাক্ট থাকতে হবে জীবনে। আমরা খুব এক্সাইটেড ছিলাম এই গানগুলো নিয়ে। তো সেন্ট জেভিয়ার্সের পরে মানে এডুকেশনাল ডিসকোর্সটা আমার একটু চেঞ্জ করে আমি যাদবপুরে এলাম। যাদবপুরে তুই কি পড়লি? আমি যাদবপুরে প্রথমে তো অন্য কিছু পড়তে ঢুকেছিলাম, তারপরে চলে আসি আমি হিউম্যানিটিজে, কম্পারেটিভ লিটারেচার। অন্য কিছুর গল্পটা অনেক বড় আর কি, সেটাতে আমি ঢুকছি না, জয়েন্ট ফাইন্ডের অনেক গল্প আছে। তো সেখানে এসে আমি দেখলাম যে এটা বাংলা গানের বেশ কালচার আছে। তো যাদবপুর, হ্যাঁ। কিন্তু তাও বাংলা গানের কালচারটাতে কিন্তু তখনও খুব কিশোর কুমার সেন্ট্রিক। কিশোর কুমারের গানটাকে লোক অন্যরকমভাবে গাইছে। কেউ কিশোর কুমারের গানটাকে
অত পছন্দ করে না, কিন্তু কিশোর কুমারের গানটা যদি আর ডি বর্মন গাইতো কিরম ভাবে হতো সেটা কেউ একটা মানে there was an open space of emerging ideas. তো আমার বেশ মানে আড্ডাগুলো ভাল লাগতো আর কি। কবিতার একটা সাংঘাতিক জায়গা ছিল, লোকে ফাটিয়ে কবিতা বলছে, জয়েস, ডিলান থমাস। তো কামিং ফ্রম আ ভেরি মানে সেন্ট জেভিয়ার্সটা তো খুব একটা অ্যাংলিসাইজ ব্যাকগ্রাউন্ড আর কি, অত বাংলা ব্যাপারটা সেন্ট জেভিয়ার্সে নেই। মানে মোহিনীর ঘোড়াগুলি নামটাই আমি শুনিনি তখন। ও তাই? নামটাই সেন্ট জেভিয়ার্স থাকার সময় মোহিনীর ঘোড়াগুলির নামও শুনিনি আমি। কারণ অর্ধেক লোক তো সেন্ট জেভিয়ার্স কলেজে, হ্যাঁ, কিন্তু সেন্ট জেভিয়ার্স মানে ওই গৌতম মানে চট্টোপাধ্যায়, বিশ্বনাথদাটা ওরা তো সবই তো বিশুদা, হ্যাঁ। হ্যাঁ অথচ আমার বাবা, আমরা তো বেহালার, হ্যাঁ যখন মণিমামারা গৌতম চট্টোপাধ্যায় যখন বেহালায় থাকতেন, ওদের পাড়ায় থাকতেন, ওর বাড়ি থেকে একটু দূরে, মানে ও তারপরে এখানে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এখানে চলেছে। মানে ইনফ্যাক্ট মানে ওর বাড়ি থেকে হাঁটা 2 মিনিট। তো তখন ওই নগর কীর্তন বলে একটা জিনিস ওনারা করতেন, তাতে আমার বাবা ছিল। হ্যাঁ হ্যাঁ, এবং মানে দুজনের খুব বন্ধু ছিল। এবার আমি একদিন যাদবপুরে পড়ার সময় একটা ছোট্ট ইনসিডেন্ট বলছি। বল বল বল। আমি মণিমামার বাড়িতে বসে, এবার বাবাকে আমি বলে এসেছিলাম যে আমি কলেজ থেকে গৌতম চট্টোপাধ্যায়ের বাড়ি যাবো। প্রথমে বলেছিল মণিমামাটা কি তোর মামা নাকি? না, সবাই মণিমামা বলে, নীলদা মণিমামা বলতে বলে আমরা মণিমামা। তো বাবা বলো তোর তো কাকা বলা উচিত, তো আমার চেনা। তো আমি খুব একটা মানে বাবার অনেক লোক চেনা। এবার গল্প করছি বসে বসে, কি গান একটা শুনিয়েছি আমার মনে, স্মৃতি গানটা শুনিয়েছি মণিমামাকে, গিটার নিয়ে টেলিফোনটা শুনিয়েছে। একটা ফোন এসছে, ফোনটা তুমি যদি গিয়ে থাকো বসার ঘরটা ওখানে, এখানে মাটিতে বসতে হয়, ডান দিকে ফোন ছিল। হ্যাঁ উপরে। ফোনটা তুলেছে, হ্যালো বলছি, বলে না হা 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 করে হাসতে আরম্ভ করলো। সবাই তাকিয়ে আছি যে বলছে যে অয়ন কথা কত বলে না, যে হ্যালো। বাবা বলছে হ্যাঁ ঠিক আছে, ওখানে আসো, হয়ে গেলে চলে আসবে। বাবা কি করে জানলো আমি এখানে আছি? কি করে ফোন নাম্বার অ্যারেঞ্জ করলো নাকি বাবা কাছে ছিল নাকি সেটা আমি জানি না। বাবা, ওদের একটা কমন বন্ধু ছিল অমল রায়ঘটা বলে, ফিল্ম। তখন তোর বাবা বলিমামাকে চিনতো তো, বাবা কি বলেছে, ও বাবা বলেছে গৌতম, বলছে হ্যাঁ বলছি বাবা নাম নবেন্দু বলছি, বলছে হ্যাঁ। তখন বলছে আমি উদয়গামী অয়নের অস্তগামী পিতা। সেইটা শুনে হা হা করে এসেছি তখন। তো তারপরে তো ফোনে কথা বললো ওরা, তুই কোথায় আছো, এখন অনেকদিন দেখা নাই, একদিন আয়। বলছে ছেলে তো দেখা করে সাথে, আমি দেখা করে কি করবো? মণিমামা চাকরি করতেন বায়ারে অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বাবা জয়েন করেছিল মার্কে। তো ফিরে আসি আবার গানের ইতিহাসটায়। তো যাদবপুরে ঢোকার পরে যখন দেখলাম যে একটা কবিতার কালচার আছে, খুব আছে, আমি প্রথমবার এই মোনামার গানটা অনেককে শোনাই, সবার খুব ভালো লাগে। এই করতে করতে প্রথম সংস্কৃতি গেল। এই তুমি সংস্কৃতিতেও সে বছর আমি যখন ফার্স্ট ইয়ারে, সে বছরও কিশোর কুমারের গান হচ্ছে আর কি, সংস্কৃতির ফাইনাল নাইটে কিশোর কুমারের গান। তো এই কালচারটা যে তখন খুব ছিল তা নয়, তার সেই বছরই বইমেলায় বছর 20 পরে বেরোলো। সেই বছর কথা পরের বছর আমার ঠিক মনে নেই। তখন আমার মনে হলো যে একটি সুন্দর মানে বাংলা গান এরকম ভাবে হয়েছে আমরা জানতামই না। পরশপাথর নামটা কিন্তু সেন্ট জেভিয়ার্সই তৈরি আর কি, তোর দেওয়া। হ্যাঁ তোর দেওয়া। ও ওয়ান্ডারফুল। মানে একটা রক ব্যান্ডের নাম কিছু, একটা রক ব্যান্ডের নাম রক রক পাথর, পরশ পাথর। তো একজন জিজ্ঞাসা করলো পরশ পাথর কেন? আমি বললাম যে কোনো একদিক থেকে ভাবতে পারো, পরশে পাথর বা পাথরে পরশ। বাহ, দ্যাটস হাউ দি এন্টায়ার থিং স্টার্টেড। পরশটা পেলেই হলো, পরশটা পেলেই হলো। তো অনেকে মানে সত্যজিৎ রায়ের বা সিনেমার সঙ্গে কোনো মিল আছে কিনা কনসিয়াসলি নেই, কিন্তু হ্যাঁ ওনার একটা মানে কালজয়ী সিনেমা আছে ওই নামে। তো সেটাকে মাথায় রেখে করিনি, ইট ওয়াজ নট আ প্লেজারাইজড ভার্সন, কিন্তু মানে সেই মুহূর্তে খুব স্পন্টেনিয়াসলি ইম্পালসিভলি আমার কার্মাও ওইভাবেই এসেছে। তারপর
তারপরে এক এক করে গানের একটা যেরকম হিন্দিতে বলে সিলসিলা চলতারা 3-4টে গান হলো। তখনও তুই তো একাই তো একা ব্যান্ডের কথা তখন- নামটা দিয়েছিস কাদের হ্যাঁ। নিয়ে করবি না না ওই এরা আছে দৈবায়ন বেস, ও এরা পোপলা আছে, ড্রামস, আচ্ছা, প্রমিত কিবোর্ডস। ও ঢুকে গেছে হ্যাঁ ওরা সেন্ট জেভিয়ার্সে পড়ে, হ্যাঁ। আমি যাদবপুরে। আচ্ছা। তো আমরা তখন পোটলার বাড়িতে রিহার্সাল করতাম। এই সময় আমার সাথে একজনের আলাপ হলো, অনিন্দদা বলে। অনিন্দদা তখন, আমি তখন ফার্স্ট ইয়ার, ও তখন MA পাস করে গেছে, অনেকটা সিনিয়র। তো অনেকে বললো যে ও খুব ভালো কিশোরের গান গায়। হ্যাঁ ভালো কিশোরের গান তো গায়, কিন্তু আই ওয়াজ নট ইন্টারেস্টেড ইন কিশোরের গলায় কিশোর কণ্ঠী গান। আই ওয়াজ নট ইন্টারেস্টেড, নট মাই কাপ অফ টি। আমি গাইতে পারি না ওরকম, আমার গাইতে ভালো লাগে না। আরে তার জন্য তো ব্যান্ডটা করিস হ্যাঁ মানে অরিজিনাল কনসেপ্টটা চিরকালই আমায় খুব ভাবাতো যে কি সুন্দর আর কি, মানে ইয়েস্টারডে অল মাই ট্রাভেল সিম সো ফার অ্যাওয়ে, এই কি সুন্দর কথা একটা গানের। তো হে জুড, মানে এই কথাগুলো বস, আমি আর খুব মধ্যবিত্ত বাড়ির ছেলে, তো মানে পড়াশোনাটা করতাম মোটামুটি, মানে তো আমার মনে হতো যে আমি মানে আমার মুক্তি ধুলায় ধুলায় একটা রবীন্দ্রনাথ যদি বিটলস শুনতেন তাহলে এটাও লিখতেন আমার মুক্তি বিটলসেও, আমার খুব মনে হতো। তো এইসব জিনিসপত্র বললে আবার লেগে যেত লোকে আর কি, মানে এ কি আমার মুক্তি বিটলসে, আমার মনে আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে আমার মুক্তি বিটলসে। হ্যাঁ আমার তো মনে হতো আমার মুক্তি বিটলসেও। নিশ্চয়ই হ্যাঁ আমার ওটা মানে আমাদের সবার মুক্তি হয়েছে বিটলস শুনে কারেক্ট। ডিলান শুনে ডিলান শুনে, জন বায়ার শুনে, জানিস জপলিন শুনে, হ্যাঁ ডিপ পার্পল ডিপ পার্পল শুনে, আমার এইগুলো ছাড়া নিশ্চিত তো আমার এই জায়গাটা আমি এত সাংঘাতিক রিলেট করতাম। তখন কিন্তু প্রমিত আমাকে বলেছিল, অয়ন একটা ভালো গিটার প্লেয়ার দরকার, বেহালায় একটা ছেলে থাকে ঋষি বলে। তখন এই ব্যান্ড কতদিন হয়েছে তখন হয়েছে 1 বছর মতো হয়েছে। শো করেছিস শো করেছি, জেভিয়ার্স একটা করেছি, আর একটা ছোট শো করেছিলাম, কোথায় আমার এক্স্যাক্টলি মনে নেই, দুর্গাপুরে কোথাও একটা। সব সুর লেখা তোর তখনও পর্যন্ত 4টে গান গাইতাম বাংলা, আর বাকি 3-4টে ইংরেজি গান গাইতাম, ইংরেজি আচ্ছা পরশপাতার নামই ফসপাতার নামে। পরে সেটাই আরেকটা নাম করেও ইংলিশ লাইন আপ হলো, সেটাতে ওরা প্রকৃতি বলে লাইন আপ করেছিল। তো তখন প্রথমবার সংস্কৃতিতে যাকে দেখলাম যে কিশোর কুমারের গান গাইলো, এবং সে হ্যান্ডস বলছিল আর কি, বাকিদের নিচেও ছিলাম, জিস মেহফিল মে যাতা হুঁ। আমি না, আমি কোনো রকম ভাবে ছোট করছি না জিনিসটাকে, না 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 ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে। পাড়ায় হ্যাঁ পাড়ায় সব গান পাড়াতে হতো, হ্যাঁ। নাচতা হুঁ ডেরা ডেডে গাতা হুঁ ডেরা ডেডে। আমার মনে হতো বাহ পার্টস গুলো না, কিরকম আরেকটা মুখস্থ জিনিস হয়েছে। যেটা আমার দারুণ লাগতো, যেটা তোদের সাথে শেয়ার করি, তখন দেখতাম এই যারা মানে আমি কণ্ঠী যারা, তাদের সম্মান জানাচ্ছি, কারণ তারা মানে ডেফিনেটলি হ্যাঁ, they are earning a living. লিভিং, দে আর ওয়ান্ডারফুল মিউজিশিয়ান, Yeah, of course. ওয়ান্ডারফুল সিঙ্গার্স। আমার পছন্দের নাও হতে পারে, তাদের অনেককেই দেখতাম হয়তো, শুভেন কেমন আছিস, ভালো তো, যখনই স্টেজে উঠছে পাখিটার বুকে গলাটা সঙ্গে সঙ্গে অদ্ভুত, হ্যাঁ অদ্ভুত ব্যাপার। হ্যাঁ এবং আমি এখনো ওটা একটা মানে হঠাৎ চেঞ্জ হয়ে গেল, একটা বাজা রফি সাহেবের গান করছে, পাখিটার বুকে বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও, দাও কেন, হ্যাঁ, তাই। কি জ্বালা। মানে আমি আমার প্রচন্ড মজা লাগতো, আমার মজা লাগতো, মানে ব্যাপারটা এটা ওই কি শুনেই হচ্ছে? বোধহয় চন্দ্রবিন্দুর ব্যান্ডের নাম হয়েছিল না হ্যাঁ তো তো এই অনিন্দ বলে যে বলছি একজন, হ্যাঁ এবার ওই মানে জায়গাটা ধবকা দিল বেহলা থা হে হে হে। তো আমি বুঝতে পারলাম যে মানে না না, ইটস প্রবাবলি ভেরি গুড, মানে নট মাই কাপ অফ টি। তো কিছুদিন পরে একদিন আমাকে সব সিনিয়ররা ডাকলো, আমি না আমি আই ব্রোক অফ উইথ মাই গার্লফ্রেন্ড যাদবপুরে ঢোকার আগে, দুঃখ পেয়েছিলাম, মাথা নেড়া হয়ে গেছিলাম। হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করলে আমি বলতাম মাই কনসিয়াস ডায়েট। ও সেন্ট জেভিয়ার্স দুজন টিচার, একজন মারা গেছেন এখন, মিস্টার রোজারিও, আমার স্কুলের সঙ্গে দেখা হয়েছে। আমি NRS মেডিকেল কলেজে শো ধরতে যাচ্ছি। হাই অয়ন, হোয়াট হ্যাপেন্ড? দ্যাটস মাই কনসিয়াস ডায়েট। ও হো হো, হু ডায়েড? মাই কনসিয়াস ডায়েট, ওয়ান র‍্যাপ অ্যাক্রস ইওর ফেস, কনসিয়াস ডায়েট। আর বাংলায় বলতাম না, বিবেক মারা গেল তো। কি মারা গেল? বিবেক। বিবেক কার? তো ইট ওয়াজ নাইস। আমার তুই ওই জায়গাটা তুই অনেক জায়গায় চলে হ্যাঁ, যাচ্ছিস। শোনো না। তো এবার আমার বলছে নেড়ু, এই নেড়ু এদিকে আয়, এদিকে আয়, যাদবপুর এদিকে আয়। কে বলছে? সোমাদি বলে একজন সিনিয়র, কৌশিক দা বলে একজন সিনিয়র, এই নেড়ু এদিকে আয়, এদিকে আয়।
আমি ক্লাস থেকে বেরিয়ে চা খেতে যাচ্ছিলাম মগদারে, তখন আমি কিন্তু টিটোটাল, সিগারেট খাই না, কিচ্ছু খাই না, মানে চাটা সবে ধরেছি, বিরক্ত লাগে খেতে। চাটা চিনি দিয়ে দুধ দিয়ে খেলে হেভি লাগে, অত মানে চায়ের টেস্টই বুঝি না আমি, হ্যাঁ আজও বুঝি না। হ্যাঁ এই গ্রিন টি ফিনটিটা আমি বুঝতেই পারি না যে কি টেস্টের ব্যাপারটা, গত করে খেয়ে নিই। ডেকেছে, আমি গেছি, বলছি যে এটা সিনিয়র আমাদের অনিন্দা গান গায়। তো একটা গোফলা লোক আমাকে বলছে যে কী গান গাও তুমি? আমি এমনি আমার নিজের গান গাইতে ভালো লাগে। কিশোর কুমার জানো? হ্যাঁ কিশোর কুমারকে জানি, ওনার গান শুনেছি। ওনার গান জানো? আমি যে আমার লিরিক্স ভুল হয় খুব, সব জানি না। তো তখন আমাকে এই যে নদী জয় সাগরে, দেখলাম যে প্রচুর লিসেনার আছে বাবা তার, সব এরম ভাবে শুনছে শুনছে, এরম গান গাইতে পারো? যে এই গানটাই আমি ভালো লাগে আমার, কিন্তু আমি আই ক্যানট সিং ইট লাইক ইউ। কেউ যায় রে বন্ধুর বাড়ি, নাও ভাইয়া উজানে, বলো উজানে কথাটা ওরকম নয়। কে বলেছে? কেউ শাখা পাই না সিন্দুর, ঘুইরা ফিরে ভাটির টানে, কারো কপাল ভাঙে যেমন, বলে এরম ভাবে গানটা নয়। আমি বললাম দেখুন আপনি সিনিয়র আমার থেকে, আমি আই ক্যান নট গেট ইন টু অ্যান আর্গুমেন্ট উইথ ইউ। গান যার যার, গানের তো কোনো ধর্ম হয় না, ইউ হ্যাভ হার্ড ইট ইউর ওয়ে, আমি আমার মতো করে গাই। সেই সময় তোমার পডকাস্টে এসে চন্দ্রিলারা উপলদারা বলছিল না স্কিটস বলে একটা জিনিস হতো। তো আমি যখন 11-এ পড়ি, উপলদা তখন বোধহয় গভর্নমেন্ট আর্ট কলেজ 4th ইয়ার 3rd ইয়ার 4th ইয়ার এরকম, কি ফোক গাইতো সুরেন্দা, গিটার নিয়ে লাল চল মিনি আসাম যাব গাইলো। আর আমি একটা খুব অচেনা বাংলা গান, একটা সলিল চৌধুরী বা সতীন্দ্র ওরা অচেনা বাংলা গান, ও ছোটি সি পঞ্ছি ছোট্ট ঠোঁটে তপন সিনহার music। ফুলের মধুর তেরে, এই গানটা গাইলাম এন্ড আই স্টুড ফার্স্ট। দেখো কাণ্ড। উপলদা হেরে গেল, আমাকে এসে বললো বাহ কি ভালো গাইলি বাচ্চা গানটা তুই। তো সেই যে আমাকে যাদবপুরে ডেকে ওই ভদ্রলোক বললেন, আমার উপর একটু স্নেহ করলেন ভদ্রলোক, এসে বললেন যে চা খাবি, ক্যান্টিনে লুচি খাবি, এসব বলতে হ্যাঁ খাবো। করতে করতে বললো যে তোকে একটা গান শোনাই, বলে চন্দ্রবিন্দুর একটা গান আছে না, ওই যেটা অনিন্দদার আর বলদা করতো, ক্ষণিকের এই স্তব্ধতা, খুব ভালো। সাউন্ড অফ সাইলেন্স, এটা আমাকে বলেছিল ওর গান। আমার এই গানটা করেছে, এলোমেলো হওয়া চুলগুলো নিয়মিত অবাধ্যতা, আঙুলের ফাঁকে 4 মিনার, আর আমি না পেছনে করছি আঙুলের ফাঁকে 4 মিনার, কেবিনের মাঝে অন্ধকার। আমাকে শেখায়নি কেউ এগুলো, জানো তো। আমার মনে হতো এটা বেশ লাইনগুলো, তখন এটাকে হারমোনিজ অব্লিগেট এগুলো জানতামই না। করার পরে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা আমি যেগুলো করছিলাম এই লাইনগুলোকে কি বলে? বললো সেকেন্ডস। এবং আমি সেকেন্ডসই জানি। এটা কে বললো? ওই ভদ্র অনিন্দ। হ্যাঁ, আমাকে প্রথম উপলদা শুনে বলছে এটা কে বলে, কি সেকেন্ডস বলে এটাকে? যে বলেছে, বলছে করবি না এটা, সেকেন্ড বলে কোনো জিনিস হয় না, 3rd হয় 5th হয়। আমি আকাশ থেকে পড়েছি 3rd 5th মানে, তখন কর্ড শুনিয়ে বললো এই দেখ এটা কর্ডের 3rd 5th, এই প্রথম শুনলাম এটাকে হারমোনাইজিং বলে। আমি খুব অশিক্ষিত সব ব্যাপারে ছিলাম আর কি। আই থিঙ্ক গড অনলি গেভ মি দ্য পাওয়ার টু সিং। আমি ছোটবেলার থেকে গলা খুললে আমার গাইতে খুব ভালো লাগতো, এইটুকুই। বাবা আমাকে গান শেখানোর চেষ্টা করেছিল, আমি সেই সময় ক্রিকেট খেলতে চলে যেতাম, পালিয়ে যেতাম আমাকে যখন গানের টিচার যখন আসতেন। তো এইখান থেকে সে আমাকে বললো আমার একটা গান আছে তোকে শোনাই, শোনাও। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে বন্ধু। বাহ হেভি গান। গানটা তখন রেগেতে শোনায়নি, বুঝিস তো, হ্যাঁ, বুঝতে পেরেছি। 16-এ গিটারে না খালি গলায়। যাই হোক, হ্যাঁ। এবার আমাকে সিনিয়র ফিনিয়র এটাকে বলছে এই গানটা করবি না, কিন্তু আমি অনেক জায়গায় গাইছি গানটা, বলছে। আর আই ওয়াজ ভেরি পপুলার ইন জেইউ, 3টে ফ্যাকাল্টিতে আই ওয়াজ ভেরি পপুলার। তো আমাকে বলছে এই গানটা করবি না, এটা মহিনের ঘোড়াগুলির গান। আর একটা বোম, মহিনের ঘোড়াগুলির গান। আমাকে বললো ওর গান, বললো এটা মহিনের ঘোড়াগুলির থেকে। আমি তখন জিজ্ঞাসা করলাম যে অনিন্দ এটা মহিনের ঘোড়াগুলির গান?
মহিনা ঘোড়াগুলো কি এরকম সুর আছে, কিন্তু মহিনা ঘোড়াগুলো থেকে আমি বুঝতে পারলাম যে কভার আপ করার চেষ্টা করছি। যাই হোক, মানে ও হয়তো মহিনা ঘোড়াগুলো থেকে ঝাড়বো বলে করেনি, হি ওয়াজ ভেরি ইনফ্লুয়েন্স, হি লাভড দ্য টিউন, সেখান থেকে একটা করেছিল। আমি যেহেতু শুনিনি, আমার কাছে ওটাই ওয়াজ দ্য ফার্স্ট ভার্সন। তো তখন বললাম আর কাজ করো, এর পরেরটা তো আমি শুনিনি, পরেরটা কি তোমার করা আছে? বললো একটা ভাবা আছে। তো মুখে মুখেই টিউনটা হলো না 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 না। আমি তখন রেগেটা জানি, বব মার্লে শুনেছি ফাটি, পিটার টস শুনেছি। আমি বললাম এটা কি না একটু রেগে ভার্সন করে, না 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 টাং টাং টাং, মুখে মুখেই হচ্ছে না 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 না। সেইখান থেকে তো এইটা মুখে মুখেই তৈরি হলো। তখন মন আমার আর এই গানটা টুকটাক সুর তৈরি হচ্ছে, আমি সুর করছি, চারটে লাইন লিখে আনছি, বলছি এইটাকে এইখানে অ্যাড করে দে। যদি শুভেন্দা কোনোদিন তুমি আমাকে জিজ্ঞাসা করো, তুমি কেন, আমার স্বর্গীয় বাবা মাও যদি জিজ্ঞাসা করতেন যে এইখান থেকে বার কর দেখি কোনটা তোর আর কোনটা ওর, স্বয়ং ঈশ্বর পারবেন না। মানে তুমি যখন 7 মাত্রার তালটা বাজাও, তালটা দরবুকাটার না তোমার না নেচারের, এটা কোনোদিন আলাদা করা যায়? সেটা তুমি পণ্ডিত ব্যক্তি, তুমি যদি আলাদা করতেও পারো, আমি পারবো না। তুমি যদি আজকে আমাকে বলো আচ্ছা ঠিক আছে কোন এক্স্যাক্ট লাইনটা বলতো তুই লিখলি আর কোন এক্স্যাক্ট লাইনটা ও লিখলো, কোন 3টে লাইনে সুর তোর কোনটা ওর, এই জিনিসটাকে করার ক্ষমতা আমার নেই। যে বলবে ক্ষমতা আছে সে মিথ্যে বলবে। আর সব থেকে বড় কথা হচ্ছে রিসেন্টলি ফেসবুকে খুব পোস্টিং হচ্ছে আর কি, আরে এটা আমার, এটা অয়নের, এটা আমার না, এটা আমারই, এটা অয়নের নয়। এটা অয়ন আর ও ছাড়া আর কেউ জানে না শুভেন্দা। সো ইটস মাই ওয়ার্ড এগেনস্ট হিজ। ও বলছে সাদা, আমি বলছি কালো। এবার সাদা কি কালো সেটা তো সারা দুনিয়া খালি শুনবে, তাই তো। আর এই পুরো গানের এপিসোডটাকে আমি মানে একটা দিকে নিজের দিকে একটা জিনিসই বলবো আর কি, জানো তো, একটা ছোট্ট গল্প শুনলাম সেদিনকে। একটা গ্রামে দুজন থাকতো, একজনের নাম সত্যি, একজনের নাম মিথ্যে। দুজনে খুব বন্ধু ছিল। একদিন গরমকালে দুজনের দেখা হয়েছে, বলছে চ গরমকালে কি করব, গাছের পাড়ে একটু বসি, পুকুর পাড়ে একটু হাওয়া খাই। দুজনে বসছে। মিথ্যে সত্যি বলছে চ একটু যাই, জলে নামি, গরমের মধ্যে ভালো লাগছে না। সত্যি বলছে চল। সত্যি জামা কাপড় খুলে নেমে গেছে জলে। মিথ্যে খুলছিল, সত্যি যেই না নেমে গেছে, মিথ্যে নিজের জামা কাপড়টা খুলে সত্যিটা পরে ওখান থেকে পালিয়ে গেছে। তারপর থেকে না মিথ্যে সত্যির জামা কাপড় পরে ঘোরে। বাহ, ওয়ান্ডারফুল। আচ্ছা এই নোটে একটা গান হোক। হ্যাঁ, অনেক কথা হচ্ছে তো, একটা গান তোদের যে কোনো একটা পছন্দের গান, মানে হ্যাঁ এটা আমার আর ঋষির খুব পছন্দের গান। হ্যাঁ চেনা গান হলে ভালো, বাট না হ্যাঁ চেনা গানই, আমার খুব শোনা গান। কি গান বলো? ইচ্ছে পদ্মা। ও আচ্ছা, তারপর আমরা অন্য ডিরেকশনে যাবো। না ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং এলস, অন্য কিছু করতে কর কর। পদ্মার কথা কইলা বন্ধু, কইলা মেঘনা রূপসী, সোনা মেঘের হাসি দিলা, হাত বাড়াইয়া হাত দিলা, তবু কইনা নাম কইলা না। ও পদ্মার কথা কইলা বন্ধু, কইলা মেঘনা রূপসী, সোনা মেঘের হাসি দিলা, হাত বাড়াইয়া হাত দিলা, তবু কইনা নাম কইলা না। আবার যদি আসি কইনা তোমার রাঙা দেশেতে, হাত বাড়াইয়া নিও কইনা তোমার সোনা পাশেতে। আবার যদি আসি কইনা তোমার রাঙা দেশেতে, হাত বাড়াইয়া নিও কইনা তোমার সোনা পাশেতে, তবু কইনা নাম কইলা না। ও পদ্মার কথা কইলা বন্ধু, কইলা মেঘনা রূপসী, সোনা মেঘের হাসি দিলা, হাত বাড়াইয়া হাত দিলা, তবু কইনা নাম কইলা না। ও
ও তবু কইনা নাম কইলা না, ও তবু কইনা নাম কইলা না, ও তবু কইনা নাম কইলা না, ও তবু কইনা নাম কইলা না। জয় হো, জয় হো, জয় হো। জয় হো। দারুণ দারুণ। তো তোমার এই শোয়ের যে ট্যাগলাইনটা জয় হো, এটা আমার হেভি লেগেছে, দুর্ধর্ষ লাগে এটা আমার। যাই হোক আচ্ছা শোন, আমি যেটা বলে এবার ওর সাথে একটু গপ্প করি। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। তুই এবার বল তোর অ্যাসোসিয়েশন উইথ পরশপাতা। এতক্ষণ তো ওর গল্প শুনলাম, ওর জার্নিটা একটু বোঝবার চেষ্টা করলাম স্বল্প পরিসরে। তোর এবার কিভাবে এলি, কিভাবে নিজেকে অ্যাডাপ্ট ওই করলি, বলছিল আমিও তোর একটু ব্যাকগ্রাউন্ড। তো আমি কলেজটা জেভিএস এ পড়ি আর কি, তো ওখানেই তার আগে আমি ম্যান্ডোলিন বাজাতাম ছোট ক্লাস 8 থেকে। তোদের কি তোদের বয়সের কিরকম ডিফারেন্স? 1 বছরের ছোট আমার থেকেও। ও আচ্ছা আচ্ছা। পিটাপিটি ভাই আমরা সব। আমার শুরু হয় ম্যান্ডোলিন দিয়ে, কারণ আমি খুব একটা মিউজিক নিয়ে পাগল কোনোদিন ছিলাম না, কিন্তু আমার দাদা মানে ক্রেজি অ্যাবাউট মিউজিক, আর মানে ছোট থেকে গিটার ফিটার নিয়ে শিখবে, বাজাবে, এইসব চেষ্টা চলতো। তো ও গিটার শিখতে আরম্ভ করলো ক্লাস 10-এর পরে। তখন আমাকে নিয়ে গেছে একদিন টিচারের কাছে, বেহালাতেই একজন। সেখানে গিয়ে আমি দেখছি এত বড় একটা জাম্বো গিটার। আমি একটু বেটে ছিলাম টিল অ্যাবাউট ক্লাস 11, হ্যাঁ, ক্লাসের শর্টেস্ট বয় টাইপের, পরে লম্বা হয়েছি। তো আমি ওই গিটারটা ওই দিকটা দেখতেই পাবো না কিছু, অসম্ভব, এইসব আমি পারবোই না। তারপর দেখছি দেয়ালে একটা কি ছোটো মতো ওরকমই গিটারের মতো, বলছি ওটা কি, বলছি ওটা ম্যান্ডোলিন। আমি ওটা বাজাবো তাহলে। তো ওরকমভাবে মানে জাস্ট দাদার শখে, দাদা গিটার বাজাবে, আমি ম্যান্ডোলিন বাজাতাম, এরকম ছিল। এবার জেভিয়ার্সে গিয়ে ততদিনে একটু ব্যান্ড ফ্যান্ড দেখেছি জীবনে, মানে শিবা, তারপরে ওই বাড়িতে ক্যাসেট ছিল রক মেশিন, হ্যাঁ 1380, ওই সময় তো খুব মানে অবসেস ছিলাম যে এটা মানে এরা কি করে ইন্ডিয়ান হয়, এরকম লাগতো যে এত ভালো। সো সেই অগ্নি, দারুণ। সিডিসি গুলো ডেঞ্জারাস। জেভিয়ার্সে খুব ব্যান্ড কালচার। তো আমি ওখানে যেরকম অনেকে গিটার ফিটার বাজায়, আমি তখনও সেরকম জানিও না ঠিক করে। আমি ম্যান্ডোলিনটা জানি, আর ওই 2-4টে কর্ড জানি এইটুকু। সেখানেই এসে আমাকে একদিন ওই যাদের কথা বলছিল, দই পটলা, আমাকে এসে বলছে এটা জানিস একটা ব্যান্ড এরকম কনসেপ্ট চলছে, বাংলা ব্যান্ড, সব অরিজিনালস, বাজা আমাদের সাথে। কোন ইয়ারটা বল একটুখানি? এগুলো 93 ফিল, 93। আমি বলছি না ব্যান্ড তো ঠিক আছে, খুব ইচ্ছে বাজানো, কিন্তু অরিজিনাল কি করে বাজাবো? আমি তো মানে কিছুই জানি না, মানে আমি তখন 7th কর্ডও জানি না। হ্যাঁ, না আমার এত সাহস নেই যে অরিজিনাল গান বাজানোর, আমার সাহস নেই, তোরা কর্ড চালু কর, আমি পারবো না। এই করতে করতে বাট ইভেন্চুয়ালি হওয়ারই ছিল। তখনই আমাকে বলেছিল ওর বাড়িতে যা, ভুল অ্যাড্রেস বলেছিল, আমি না বাজারের মধ্যে দিয়ে ঘুরে ওর বাড়ির পাশ দিয়ে চলে এসেছি। আই কুড নট ল্যান্ড আপ টু হিজ হাউস। আই ওয়াজ মোর ইনটু কভার ব্যান্ডস আর কি। তখন আমার ইচ্ছে করছে একটুখানি এই গানটা তুলি, একটু ওই গানটা তুলি, একটু স্মোক অন দ্য ওয়াটারের রিফটা শিখি, ওই টাইপের। একটু ব্ল্যাক ম্যাজিক ওমন যদি দুটো নোটও বাজাতে পারি, মনে হয় উফ কি করে ফেলেছি তাই। এইভাবেই শুরু, মানে খুব আনারি স্টেজ থেকে। তারপরে কলেজ ব্যান্ড ফ্যান্ড যেরকম হয়, কাভার্স লট অফ, তখন আমাদের তো গানস এন্ড রোজেস, ওই মুখস্থ বিদ্যা দিয়ে ক্যাসেট স্টপ করে করে সুইট চাইল্ড অফ মাইন্ড ফাইন তুলে নিয়েছি। সোলো বাজাতে পারছি, কিন্তু কর্ডে আমার অসুবিধা ছিল, ম্যান্ডোলিন বাজাতাম তো। সব সুইট চাইল্ড অফ মাইন্ড তুলে নিয়েছি, আমার কলেজের লোকজন হয়েছে এই তো মানে জিনিয়াস, খুব এর খবর পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, না আমি দেখেছি লাইভ ওকে, ও ব্লেসেন, রাজীব বোস, এরা বাবা যাদবপুরে এনেছিলাম আমরা ওদেরকে। হ্যাঁ, আমাদের ফ্লেমস বলে একটা ফ্লেমস, আমরা রনি সামিদ, যেখানেই যেতাম। পরে সন্দীপ ব্যাস, জানো তো, ও পরে আমাদের ভোকালিস্ট ছিল। এনিওয়ে, যেখানেই যেতাম আমরা প্রাইজ মানে ফার্স্ট পেতাম আর কি। হ্যাঁ, কারণ আমাদের সং লিস্টটা এত টাফ ছিল, ভ্যান হেলেন, গানস এন্ড রোজেস, জাম্প ফ্রম এরোস্মিথ, এসব আমরা ফার্স্ট হতাম। হেভি টাফ। হ্যাঁ টাফ, বাট সন্দীপ গাইতে পারতো, খুব হাই পিচ ছিল। What a fantastic guy. হ্যাঁ আমি ছিলাম। তারপরে ওই অয়ন অনেক ফলো আপ করেছে, ও একটা বাবা স্কুটার নিয়ে চলে আসতো, ফলো আপ করে করে। তারপরে আমি ইনফ্যাক্ট কি শোনো না, প্রথম পরের দিন শো বি কলেজে, এবার রাত্রেবেলা
আমরা মিট করে ঋষি বলছে আমি বাড়ি যাই, মাকে গিয়ে বলে আসতে হবে, খেয়ে বেরোতে হবে, তুইও খেয়ে চলে আয়। তো প্রথমে মিট করার কথা, তখন তো মোবাইল টোবাইল নেই, মিট করার কথা থানার মোড়ে, আমি একটু বাড়ি চলে গেছি। কাকিমা যা বকাটা দিল না, রাত্রিবেলা তোদের এখন সব কিছু, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, ঋষি দেখলাম চুপচাপ বকাকে এসে স্কুটারে বসে পড়লাম, আমরা বেরিয়ে পড়লাম, সারা রাত গান তোলা হলো, পরের দিন কনসার্ট। প্রথম শোই মানে আগের দিন রাত্রির 11টার সময় বসছি, হ্যাঁ। ডায়েরিতে লেখা কর তারপরে এবার আমি একটুখানি জাম্প কাট করতে হবে, Jump cut করো। কারণ তোদের প্রচুর জার্নির গল্প Right, আছে। right. এবার না, তারপরে কতদিন তোরা একসাথে বাজালি, মানে পরস্পর কতদিন? ওই যে শুরু হলো, তারপরে অনেক লাইন আপ এটা এটা কবে? এগুলো 93 94 থেকে তোরা 15 বছর, আমি 10-15 বছর। রনি বলে আমাদের কিবোর্ড প্লেয়ার ছিল, রানি, হ্যাঁ, চিনি। যিশু ড্রামস বাজাতো এখন, তারপরে সমিত বেস বাজাতো, টিকলু, অয়ন, হ্যাঁ। অনিন্দ। হ্যাঁ, তাই এটা বোস। কতদিন? হ্যাঁ, অনিন্দ কি বোস কিভাবে এলো তোদের? ওই যাদবপুরে যার কথা ওই, বলছিলাম, ওই ওই, কিশোর, আচ্ছা, ওই, ওটা তো অনেক দূর। হ্যাঁ, হ্যাঁ। তারপরে ওরা অনেক কিছু এই ইংলিশ গানের বাংলা করার একটা খুব ট্রেন্ড ছিল, তো ওটার আমি খুব এগেইনস্ট ছিলাম না, কি মানে ফাইনাল কাউন্টডাউন আমরা বাংলা করে ফাইনাল কাউন্টডাউন বাজাই, হ্যাঁ, হ্যাঁ, আমার ওটা একদম ভালো লাগতো না। তখন ওটা বাংলা ব্যান্ডের একটা ট্রেন্ড ছিল, আমি ওকে বলতাম এইটা আমি করবো না, হ্যাঁ, হ্যাঁ। করলে অরিজিনাল মানে নিজেদের গান। তারপরে তুই কি ছেড়ে চলে গেলি? না 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 না, আমি ওটা মানে ফাইনাল কাউন্টডাউনটা আমার মানে খুব মনে হতো, মানে ওয়াট আর টেম্পো সং আর কি। ফাইনাল কাউন্টডাউনটা একবার আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু মানে এনআরএস এর একটা শোতে আমরা ওয়ালের একটা বাংলা ভার্সন করেছিলাম, যদি পারো তুমি ভেঙো চিন্তার দেওয়াল, কিন্তু ওটাও একবার স্কিট ব্যাপারটা মানে হ্যাঁ। সিরিয়াস হচ্ছে না। হ্যাঁ। এনিওয়ে ওভাবে আস্তে আস্তে উই গ্রু, লাইন আপে অনেক চেঞ্জ হলো। কি হলো না, এই সব কলেজটা জাস্ট সবাই শেষ করছে, কেউ ম্যানেজমেন্ট পড়তে যাবে, কেউ ওই সব যা হয় ওই তারপরে তোরা কি স্প্লিট করে গেলি? বিকজ না না, স্প্লিট করেছি তো আমরা অনেক পরে, ফেমাস হওয়ার পরে। ফেমাস হওয়ার পরে তো স্প্লিট করে না, কেন কেন হলো? জাস্ট একটা ছোট্ট, মানে সব বলতে হবে না, জাস্ট মেন রিজন সবাই জানে যেটা, ওটাই মেন রিজন। মানে আমরা যারা দুটো ভাগ হয়ে গেল না, একজন একটা জিনিস ভালোবাসে আর একটা ভাগ ভালোবাসে না। কি ভালোবাসে না? মানে এই নেশা করার অনেক রকম একটা লেভেল আর কি, মানে নেশা তো সবাই আমরা করি, মানে ভালোই নেশাটাই মেন হয়ে গেল। বাসি। নেশাটা মানে এমন একটা জায়গায় চলে গেল, মানে আমরা যারা ওই এটা নেশাটা বল, করি- এই কারণেই বল যে তোরা তো সব বেরিয়ে এসেছিস তার থেকে, বাচ্চারা যারা তোদের আইডলাইজ করে। নেশা করে মিউজিক হয় না শুভেন্দা, হয় না, না এটা তুই, এটা নেশা করে মিউজিক হয়। মিউজিকের পরে নেশা করে শুনতে ভালো লাগে। হ্যাঁ, নেশা করে এক্সিকিউশনটা হয় না, অসম্ভব। যেই বলুক হয়, না, তোরা সেটা তো কার্ট কোবেনের এক্সাম্পল দেবে তো, ওই না, 27 বছরে মরে যাবে আর কি। ওটা একটা এক্সট্রিম লেভেলে আই থিঙ্ক, মানে আর দিন দিন দেখছি ব্যান্ডে মানে বেড়েই যাচ্ছে ওই নাম্বারটা নেশা করার লোক। উই ওয়ার ইনক্রিজিং নাম্বার। হ্যাঁ, আমি পিকলু, হামটু, সঞ্জয় সব বেড়েই যাচ্ছে নাম্বার। এবার কি হতো, আমি, রাজা, সমিত, আমরা বসে থাকছি গ্রিন রুমে, অর্গানাইজার পাগল করে দিচ্ছে, আর এরা কোথায় হাওয়া নেই, সিনেই নেই। এরকম কয়েকবার হয়েছে। তারপরে দেখছি স্টেজে এসছে, আমাদের তুলে দিয়েছে স্টেজে, বলছে না তো মার খাবো আমরা, আগুন জ্বালিয়ে দেবে, স্টেজ ভেঙে দেবে। আমি, রাজা আর সমিত গিয়ে জ্যাম করছি স্টেজে, তখন কিন্তু ফেমাস, প্যাকড লোকজন, মানে পিলপিলে লোকজন। আমরা উঠেছি তাতেই ওরা খুশি। তারপরে সব বাবুরা এসছেন, এসে দেখছি ও বাবা, এ তো জিম মরিসন হয়ে এসছে, বুঝলে? ও কাঁধে একটা মানে এরকম টাওয়েল টাইপের থাকতো ঘাম মোছার, সে এসে দেখলাম এরকম করে এসে পুরো কথাই বলে যাচ্ছে। হ্যাঁ, আমরা জ্যাম করছি, ও কথা বলে যাচ্ছে, তো বাবা জিম মরিসন সিনড্রোম। জিম মরিসন সিনড্রোম, বাহ, দ্যাটস ওয়ান্ডারফুল। না না, এটা মানে বা জিমি হেনড্রিক্স সিনড্রোম। হ্যাঁ, ভীষণ। হ্যাঁ, মানে ফ্লোটে ওই যে পোয়েট্রি চলছে না, জিম কিন্তু খারাপ কিছু বলতাম না, এইটা না, না, খারাপ না, মানে খারাপ না। প্রচন্ড ভালো জিনিস বলতাম, প্রপার পোয়েট্রি বলতাম, গানটা বাদ দিয়ে। গানটা পরে ঢুকতো, গানটাও খারাপ হতো। গান আসছেই না আর কি। যখন গানে মানে ওরা কেউ বলতে পারবে না কোনোদিন ওই সময় খারাপ শো দিলি অয়ন, খুব অফ গাইলি অয়ন, জীবনে বলতে পারবে না। না, খারাপ না, ডিসিপ্লিনটা ঘেটে হ্যাঁ, ডিসিপ্লিনটা ঘাটা ছিল। শোয়ের স্টেজ, আমরা স্টেজে, ওরা নেই, আমরা স্টেজে, ওরা এটা নেই। দিনের এত পর বেড়ে গেল না, বেড়ে গেল। না এভাবে হয় না, অনেকটা লাইফ ইনভেস্ট করা হয়ে গেছে তখন, and হ্যাঁ, এটা বিয়ে করবো টাইম হয়েছে, তখন হচ্ছে এইভাবে তো বিয়ে করলে বেটার গেট সিরিয়াস ইন লাইফ, অন্য কিছু করবো, দরকার হলে চাকরি করবো, বাট এটা জমছে ব্যাংক অন দিস, ওই জন্য ছেড়ে দিয়েছি। কিন্তু তার আগে আমি বলি, ফর্মেটিভ ইয়ার্সে মানে আমরা যতটা লেবার দিয়েছি না,
মানে টুয়ার্ডস অ্যাকচুয়ালি মেকিং দিস এন্টায়ার অ্যাক্ট ভেরি ফ্রুটফুল, মানে আমি ও কিংশুক, সেইটা কিন্তু সারা জীবনের পাথেয় হয়ে যাবে আমাদের। যেরকম সেলফলেসলি ভেবেছি অ্যাবাউট দ্য ব্যান্ড, প্রথম জিনিস যেটা আমার প্রথম থেকেই মনে হতো, দেয়ার আর নো ফার্স্ট মাং ইকুয়ালস ব্যান্ডে। ফ্রন্টম্যান কনসেপ্ট থেকে বেরোতে হবে, যে গায়ক সেই নায়ক, এইখান থেকে বেরোতে হবে। লোকে ওটাই দেখে অভ্যস্ত, সামনে যে গাইছে তার ওপরেই স্পটলাইট, সেই আসল এটা দেখে অভ্যস্ত, সেইটাকে ভাঙতে হবে। তো সেটা তো আগেই ভেঙে গেছিল না? হ্যাঁ, আমরা তো চিরকালই চিরকালই আমরা ভেঙে দিয়েছিলাম। Band তো আমরা এত সেটা, ইংলিশ হ্যাঁ। ব্যান্ডের ভক্ত। আরেকটা জায়গায় সেটা এক নয়, সেটা হচ্ছে পেমেন্টের ক্ষেত্রে, জানো তো, অন্যান্য কোনো ব্যান্ডে এক নয়, আমাদের ক্ষেত্রে ইকুয়াল পেমেন্ট নিই আমরা। তখন তখন আমি জীবনে একদম, 1 টাকা একদম। বেশি পেমেন্ট নিই, আজও তাই। অলওয়েজ। দ্যাটস ওয়ান্ডারফুল। আচ্ছা অয়ন, ঋষি, তোরা যে আবার রিভাইভ করছিস ব্যান্ডটা, একটা কিছু চিন্তা ভাবনা করে করছিস তো ডেফিনেটলি? হ্যাঁ, এতদিন ভাবিনি। ওই ভাঙা থেকেই আরেকবার আসছি আমি, যে ভেঙে গেছিল না, আই ফিল সো লাকি আজকে আমরা যে ভেঙে গিয়ে সবাই আলাদা আলাদা ডিরেকশনে গেছি। তুই তো সিনেমা, আমি সিনেমায় সবকিছু ট্রাই করলাম আর কি, টু কানেক্ট উইথ দি অডিয়েন্স। পরশ পাথর একটা বাংলা অডিয়েন্স তো ছিল, লাইফ এরকম চ্যালেঞ্জ দিল যে সিনেমায় সুযোগ পেলাম, তখন খুব ইয়েতে ছিলাম যে বাংলা সিনেমার মিউজিক কী করে, মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম সব ব্যান্ড ব্যান্ড ব্যান্ড, আর তখন বাংলায় ওই সময় বাংলা সিনেমার মিউজিক আমার একদম মানে নেওয়া যেত না আর কি। তো ওই এখন যে ভাবি যে এই যে হামটু, আমি, সামেদ বা সবাই, চির দুবাইতে থাকতো অনেক বছর, ওখানেও বাজিয়েছে অনেক ইন্টারন্যাশনাল আর্টিস্টের সাথে, এই যে আমাদের ইন্ডিভিজুয়াল জার্নিগুলো হয়েছে। হ্যাঁ, রাজা চির কি তোদের ব্যান্ডে বাজিয়েছে? বাজাতে এখনো। ও এখনো? হ্যাঁ। ও ওয়ান্ডারফুল। চিরই ইচ্ছেরানা অ্যারেঞ্জমেন্ট সবই চিরই সব বাজানো। চিরই বাজানো। আচ্ছা আচ্ছা, এটা জানতাম না আমি। আচ্ছা, মেইনলি নিউ গান সব কম্পোজিশন চিরই আমাদের সাথে ছিল। তো একটা নিউ গান শুনি না তোদের? হ্যাঁ, একটা নিউ গান একটা শোনা না, তারপর আমরা একটা হ্যাঁ, অন্য ডিসকাশনে গিয়ে শেষ করব। ওই হ্যাঁ ঠিক আছে, পরে হামটুর সাথে ওটা একবার বাজাবো। আচ্ছা। এনিওয়ে, সাত মাত্রা গান। খাঁচার থেকে নিকাশ নিয়ে আকাশ পানে ছুট, খাঁচার থেকে নিকাশ নিয়ে আকাশ পানে ছুট, তিনটে চেনা কোন ছাড়িয়ে মেঘের রঙে রং, তিনটে চেনা কোন ছাড়িয়ে মেঘের রঙে রং, ভাবছি উড়ি উড়ে চলি, ভাবছি উড়ি উড়ে চলি, হই না বাদল ছু। খাঁচার থেকে নিকাশ নিয়ে আকাশ পানে ছুট, খাঁচার থেকে নিকাশ নিয়ে আকাশ পানে ছুট, তিনটে চেনা কোন ছাড়িয়ে মেঘের রঙে রং, তিনটে চেনা কোন ছাড়িয়ে মেঘের রঙে রং, ভাবছি উড়ি উড়ে চলি, ভাবছি উড়ি উড়ে চলি, হই না বাদল ছু। এইটুকুই থাক। বিউটিফুল বিউটিফুল সং, বিউটিফুল সং, দারুণ দারুণ। না, তোদের যে কামব্যাকটা হচ্ছে, আমি আমি আই এম ভেরি ভেরি হোপফুল, অ্যান্ড Thank অল you মাই so much. প্রেয়ার্স অ্যান্ড বেস্ট উইশেস ফর বেস্ট পার্ট ইজ এভরিওয়ান ইজ আ ভেরি গুড হেডস্পেস, সবার এখন দেখছি। হ্যাঁ, একটা কিছু নতুন খুব করা। ভালো আই থিঙ্ক দিস space ইজ দ্য আছে। টাইম। আমার Energy is ভীষণ, very good in the band. হ্যাঁ, আমার মনে হচ্ছে যে ওভারঅল এনার্জিটা মানে দেখতে পাচ্ছি। আমি তো সারা ভারতবর্ষ জুড়ে প্রোগ্রাম করি, তো আমি একটা অদ্ভুত জিনিস দেখছি আফটার কোভিড, কিন্তু ভীষণ একটা অদ্ভুত পজিটিভ এনার্জি এসে গেছে।
লোকজন কিন্তু প্রচুর গান বাজনা শুনছে, একটা shift এক্সপেরিমেন্টাল। হচ্ছে কিন্তু একটা হ্যাঁ, একটা ড্রিম থিয়েটার সেদিন দেখতে গেছি, ওরকম লোক একটা এক্সপেরিমেন্টাল ব্যান্ড শুনতে এত হাজারে হাজারে লোক এসছে। ওরা তো ব্রায়ান অ্যাডামস নয় বা মাইকেল জ্যাকসন না, নয় বা না। এই নয়, মেন স্ট্রিম কোনো ব্যান্ড নয়, একদম নয়। সেখানে মানে ওরকম বেসিক্যালি ওদের লোক। গান শুনতেও খুব একটা লোকে যায় না। ইনস্ট্রুমেন্টালটার জন্যই যায়। Yes, হ্যাঁ, correct, কিন্তু correct. সেখানে এত লোক, এত লোক, মানে খালি ওইটা বলছি না, ঠিক আছে, অনেকে বলবো ইন্টারন্যাশনাল ব্যান্ড তো তাই জন্য গেছে। দেখতে গেছি। না, না। কিন্তু এখন প্রচুর লোক কিন্তু গান বাজনা শুনছে অয়ন, and this is the time আমার মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ইন্ডিপেন্ডেন্ট মিউজিক একটু দাঁতে দাঁত চেপে, তোরা তো পথিকৃৎ, আমার মনে হয় তোদের এই যে হারমোনি লাইনস এত সুন্দর, এত মানে তোদের মানে ইন্ডিভিজুয়াল মিউজিশিয়ানশিপটা এতই স্ট্রং, আমার মনে হয় একটা মাথা ঠান্ডা করে, মানে এক বছরেই কি ফল পাবি তা নয়, না, না, না। কিন্তু ইট উইল হ্যাপেন, আই এম শিওর দ্যাট মানে তোদের গান বাজনা কিন্তু লোকে শুনবে, এবং আমার মনে হয় তোরাও হোপফুল, বল। ভেরি হোপফুল, হ্যাঁ, ভেরি হোপফুল। মানে লোকজন যেরকম ভাবে, তোদের যে ডেবিউ কনসার্ট আমি যেতে পারিনি, আমি শুনলাম দারুণ মানে হয়েছে। হ্যাঁ, ওই দিনটা তো উইল অলওয়েজ রিমেইন স্পেশাল। মানে ভাবতেই পারবে না যে স্টেজ থেকে এরকম দেখছি সামনে যারা সব স্পেশালি মহিলারা, সবার কারো লিপস্টিকটা এখানে হয়ে গেছে, কারো কাজল, সবাই মানে কাঁদছে। সবাই কাঁদছে, মুখে না সবার লাল লাল কালো কালো হয়ে আছে, দেখছি সবাই কাঁদছে। অনেককে দেখতে পাইনি, তারাও বলছে, পরে দেখা হতে আমাকে বলছে, হন্দা সেদিনকে এত কাঁদলাম তোমাদের অনুষ্ঠানে। মানে তখন তোর কি ফিলিং হলো? কারণ মানে ও যে কারণে বললো, যে কারণে ব্যান্ডটা ভেঙে গেছিল, আমি এই জন্যই বলছি আবার একটু পেছিয়ে গিয়ে, তোর তখন মনে হয়নি এটা জাস্ট ইস, আমি যদি একটু, আমরা যদি সবাই মিলে একটুখানি ভালো ঠিকঠাক মানে লাইফটা লিড করতাম, এই ব্যান্ডটা কিন্তু আরো হ্যাঁ, থাকতো আসলে একটা- এবং আরো কত গান দিতে পারতিস ওদের। আমি এই একটা জন্য বলছি জিনিস যে আমার খুব মনে হয়, এই বছরগুলো তো চলে গেল, হ্যাঁ, বাট ইটস গন, ঠিক হ্যাঁ। আছে, then again, দেখো রিগ্রেট করে কোনো লাভ নেই, লাভ নেই। রিগ্রেশনের কোনো জায়গা নেই। আমার মনে হয় রিগ্রেশন ইজ ফর কাওয়ার্ডস, yes, আমি পার্সোনালি বিশ্বাস করি। কিন্তু ভেতরে যে একটা রিগ্রেশনের স্থায়িত্ব তৈরি হয়েছে না, সেই স্থায়িত্ব থেকে এমন কিছু মোমেন্টস তৈরি হচ্ছে আমাদের মধ্যে এখন, নতুন গানের, নতুন মিউজিক্যালিটির যে জায়গা তৈরি হচ্ছে, wonderful. সেটা আমার মনে হচ্ছে আনপ্যারালেল। এটা আগে আমরা নিজেরাও ফিল করিনি। মানে গুজবাম্প মোমেন্টস হচ্ছে প্রত্যেকবার আমরা নতুন গান নিয়ে বসছি, প্রত্যেকবার রিহার্সালে বসছি, মনে হচ্ছে যে আরে বাপরে, এত সুন্দর মিউজিক হতে পারে। না না, আমরাই হচ্ছে তো। করছি। আমি নিজে তোদের সাথে এখন জ্যাম করতে গিয়ে ফিল করতে পারছি, আমি এত লোকের সাথে তো জ্যাম করেছি, আমি অনেকের সাথেই স্টেজে বাজিয়েছি, হ্যাঁ, আমি জানি। অনেক ব্যান্ডের সাথে, হ্যাঁ। কিন্তু আমি এখন বাজিয়ে দেখছি যে তোদের হারমোনি লাইন্স গুলো কি টাইট হচ্ছে, মানে এই একটা হ্যাঁ, আমরা গিটার এখন নিয়ে, কম্পোজও করি ওভাবেই, মানে হ্যাঁ, লাইন দিয়েই দিয়েই কম্পোজ করি। মানে এক্সেলেন্ট। তারপর হামটুর মতো একটা এরকম Brilliant, মিউজিশিয়ান, চিরো মানে চিরো টিরো সবাই বলছি। ভুটি। মাত্রার গানটাই চিরো যা বাজাচ্ছে না, কি বাজাচ্ছে সুরেন্দা, মানে ভুটি। হ্যাঁ, রাজা যখন বাচ্চা তখন আসছে, তোমার সাথে বাজায় বাচস্পতি। বাচ্চা, কি বিউটিফুল পিস। ভীষণ ভালো, ভীষণ ভালো। অ্যামেজিংলি ট্যালেন্টেড। এনিওয়ে, অল মাই বেস্ট উইশেস ফর হোয়াট এভার ইউ ডু। Thank আর কি বলবো, তোরা থ্যাংক ইউ শুভেন্দা, তোমার আশীর্বাদটা থাকাটা খুব জরুরি। আর না, তোমার না, না, না। তোমার কথাটা একটুখানি মানে হাইজ্যাক করে নিচ্ছি। তোমার আমি পডকাস্ট রেগুলার দেখি। থ্যাংক ইউ। তুমি একটা প্রশ্ন অনেককে করো, যেটা তো আমাদের করলে না, কিন্তু না করলেও আমি তার উত্তর দিতে চাই। তুমি একটা প্রশ্ন করো সবাইকে যে তোর কাছে সেলিব্রিটি কি। ও হ্যাঁ, তুমি একটা প্রশ্ন করো, আমার এই উত্তরটা বহুদিনের, মানে ছোটবেলা থেকে আমার এই উত্তরটা ভাবা। প্রথম কথা হচ্ছে যে আমরা সেলিব্রিটি নই, আমরা সেরিমোনিয়ালস। ও ওয়াও, আর আমি বিশ্বাস করি সেলিব্রিটি সে যার জন্ম মৃত্যুদিন রাষ্ট্র পালন করে। আদারওয়াইজ নেতাজি সুভাষচন্দ্র বোস যদি সেলিব্রিটি হয়, তারপরে যদি একই ব্র্যাকেটে অয়নকে ঋষিকে বলা হয় সেলিব্রিটি, ওটা মেনে নিতে কষ্ট হয়। সুতরাং সেলিব্রিটি যে মুহূর্তে তুমি সেই কারণেই আমি পণ্ডিত নই। এইবার দুটো জায়গা এক হলো। Beautiful. এইবার কারণ আজকে যদি পণ্ডিত স্বপন চৌধুরী, আমার গুরু, তিনি যদি পণ্ডিত হন, আজকে যদি পণ্ডিত শান্তাপ্রসাদ জি, তবলার ক্ষেত্রে বলছি, কিষণ মহারাজ যদি পণ্ডিত হয়, সুমেন চ্যাটার্জিও পণ্ডিত, তাহলে আর আমার ছাত্রও যদি আর কিছুদিন পরে, সেও বাজাচ্ছে, আমার অনেক ছাত্রী এখন কিছুদিন পরে তারাও যদি পণ্ডিত বলে, তাহলে সব তো একাকার হয়ে। আমার ধৃষ্টতার পরিমাণটা দেখো। একবার আমরা বহু আগে 90s শেষের দিকে আমরা দূরদর্শনের একটা শ্যুট করতে গেছিলাম রায়চকে। এবার তাদেরও কি ধৃষ্টতা, তারা একটা ঘর আমাদের বসতে দিয়েছে, সেখানে গিয়ে দিচ্ছে কে বসে চা খাচ্ছেন, পণ্ডিত অজয় চক্রবর্তী। এবার একটু ব্রেক আর কনসার্ট করা সবাই বেরিয়ে গেছে, কিন্তু আমি এত অস্ট্রাক ওনার সম্বন্ধে। উনি একটা টিভিতে অনুষ্ঠান করতেন, সেটা আমি দেখতাম মায়ের সাথে।
আমি ওকে বললাম যে গুরুজি আপনাকে একটা প্রশ্ন করবো? বললাম হ্যাঁ করো। কেন? আচ্ছা আপনি পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত মান্না দে কেন নয়? ঠিক তো, ঠিক ঠিক কি ঠিক। সুন্দর উনি বললেন কে বললো উনি পণ্ডিত নয়? উনি আমার থেকে, আমাদের অনেকের থেকে অনেক না, বড় পণ্ডিত। কিন্তু কি বলতে, এখানে আমার বক্তব্য আছে দুটো। এই যে পণ্ডিত ওস্তাদ নিয়ে হ্যাঁ। একটা তুই উস্কে দিলি, সেটা হচ্ছে আমি প্রথম কথা, আমরা মিউজিশিয়ানসরা আমরা কিন্তু ডেফিনেটলি সেকুলার, কারেক্ট, মানে আমাদের মিউজিকটাই রিলিজিয়াস। অ্যাবসলিউটলি। সেইখানে আজকে দাঁড়িয়ে তুই মুসলিম মিউজিশিয়ান হলেই সেই উস্তাদ, হিন্দু হলেই পণ্ডিত। পণ্ডিত। এই যে প্রথমেই তুমি আলাদা করে দিলে, কিন্তু খ্রিস্টান মিউজিশিয়ান হলে এবার কি হবে? রেভারেন্ট হবে। তা আমার কথা হচ্ছে এই যে প্রথমেই আলাদা করে দেওয়া, যে উস্তাদ পণ্ডিত রশিদ খান কোনোদিন হবে না, পণ্ডিত আলী আকবর খাঁ সাহেব কোনোদিন হবে না, তারা উস্তাদই থাকবেন, পণ্ডিত আমজাদ আলী খাঁ সাহেব কোনোদিন হবে না। কিন্তু আজকে মানে এই যে পুরো আলাদা করে দেওয়া, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমার অবাক লাগে, যে এই যে অজয়দাকে যে প্রশ্নটা করেছি, এটা আমি অনেককেই করেছি, যে লতাজির মতন একজন শিল্পী, যাকে আমির খান সাহেব বলেছিলেন যে ইয়ে কমবখত বেসুদাই নেই হতি, তার নামের আগে আমরা কিন্তু বিদুষী কথাটা কোনো ইউজ করি, তাকে ভগবান মনে মনেই মানে। তো আমার কথা হচ্ছে যে এইভাবেই আজকে মোহাম্মদ রফি সাহেব কিন্তু উস্তাদ নাম তার আগে লাগেনি, মান্না দে সাহেবের নামের আগে পণ্ডিত লাগেনি, কিন্তু ক্লাসিক্যাল আজকে 10 বছর ক্লাসিক্যাল বাজালেই কিন্তু তার নামের আগে পণ্ডিত উস্তাদ। এটা তো আমারও এই প্রশ্ন। শুভেন্দু, এটা কি আমি একটা শুনেছি, আমি জানি না ঠিক কিনা, এটা কি লখনৌতে কিনতে পাওয়া যায় না, কি এরকম একটা ব্যাপার আছে? আমি ওই চল যাই, আমি কিছু টাকা জমিয়েছি, বেরিয়ে পড়ি, পণ্ডিত অয়ন একটা কিনে নিয়ে আসি। বাবা, পণ্ডিত পরস্পর হতে পারে, পণ্ডিত নয়, উস্তাদ ঋষি, এরকম একটা কিছু। না এগুলো কিসে ওস্তাদ বলবো না। না মানে আমার কথা হচ্ছে যে এগুলো বেকার, এগুলো করে কিছু হবে না, আলটিমেটলি থেকে যায় ওই তুই যেটা বললি, যে কাজটাই থেকে যায়, ওই সেরেমনিটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে তোর কাজটা নিয়ে লোকে কত ভাবছে, সেখানেই উস্তাদি পণ্ডিতি সব ওখানেই কিন্তু শুরু, ওখানেই শেষ। ভালোবাসাটাই ম্যাটার করে, সব টাইটেল দিয়ে ভালোবাসা সাথে তোমার অডিয়েন্সের ভালোবাসা টুয়ার্ডস ইওর ওয়ার্ক। হ্যাঁ, মানে মনে রাখা। আমি আমার কাছে সেলিব্রিটি ডেফিনেশন হচ্ছে তোমার কাজটা আজ থেকে 50 বছর পরে মনে রাখবে কিনা, ফুল স্টপ। কারেক্ট, এখানেই ফুল স্টপ। আর তারপরে তার আগে পেছনে কিছু নেই। আর জানো তো, আমাদের যদি মিউজিকটাকে লোকে ভালো না বাসতো না, 20 বছর পরে আমরা ফিরে আসতে এই যে চোখের জল পড়ছে, তার মানে কি ইম্প্যাক্ট ছিল। এবং আমিও বলছি, আমি তো হার্ডকোর ক্লাসিক্যাল এবং হ্যাঁ ঠিক আছে, আমি ফিউশন টিউশন করে সবার সাথে গান বাজনা করে বড় হয়েছে, কিন্তু তোদের গান বাজনাও আমাকে ভীষণ ইম্প্যাক্ট করেছে একটা সময়। তোদের গান শুনতাম, কি বিউটিফুল। আমিও জানতাম না যে আমার মা বাবার লেভেলেও তারাও যে এতটা আমাদের তখন ভালোবাসতো বা প্রাউড ছিল। এই শোতে দেখলাম যে আমার মা এমনি কোথাও যায় না আজকাল, একটু হাঁটা চলা স্লো হয়ে গেছে একটু, কিন্তু দেখলাম যে পুরো এন্থু যাবে। আমার মাসি, হামটুর বাবা, হ্যাঁ উনি নিচে নামতে পারেন না ঠিক করে, শো দেখতে এসে গেছেন। তো যাই হোক, তোরা কিছুই বুড়ো হসনি, তোরা একদম ইয়াং, এবং আগামী 15 বছর দাপিয়ে কলকাতায় আর ওয়েস্ট বেঙ্গল সারা ইন্ডিয়াকে শুনিয়ে দে পরস্পর। একসাথেও করতে হবে কিছু একটা, ইনশাআল্লাহ। এই যে গানটা এক্ষুনি করলাম, এটা একটা লাইভ শোয়ে তোমাকে আনতেই হবে, তোমাকে ফিচার করা হবে, একদম ফুল। চলো ইনশাআল্লাহ, চলো একটা কিছু গান দিয়ে তোরা শেষ কর। তোদের সব ভালো হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা। খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, সবচেয়ে বড় কথা। কারেক্ট। চল, এটা আমি কিছু বাজাবো না, বিকজ আই থিঙ্ক ইট ডাজন্ট রিকোয়ার। একদিন দেখবো আলো আধারের শেষ যেখানে, আসবে দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে, এক ঝাঁকি ছেড়ানা যাদের আজ উড়তে মানা, মিলবেই তাদের অবাধ স্বাধীনতা। এক ঝাঁকি ছেড়ানা যাদের আজ উড়তে মানা, মিলবেই তাদের অবাধ
স্বাধীনতা, যেখানে তোমার আমার কোনো কথা নেই, কথা নেই কোথাও থামার, আহা, ঠিক নেই ঘরের হদিশ, শুধু আছে পথ, কত দূর নেই তা জানা, দুঃখ নেই কিছু সেখানে, নেই সুখ খুঁজবার কোনো দায়, প্রয়োজন নেই কারো একা বসে ভাবার, একটু বাঁচার উপায়, কেঁদো না বন্ধু আমার, গাও গান নিয়ম ভাঙার, এ গানে শেষেই আছে ভরে রাখা এক ঝাঁক ইচ্ছে নানা, যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাধ স্বাধীনতা, এক ঝাঁক ইচ্ছে নানা, যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাধ স্বাধীনতা। জয় হো, জয় হো। জয় হো, জয় হো। ফাটাফাটি, থ্যাংক ইউ, ফাটাফাটি। থ্যাংক ইউ। মানে পরশ পাথরের এই যে আড্ডা চলছে এবং তাতে এই যে ব্যক্তি এখন যুক্ত হলেন, আমার অত্যন্ত 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 প্রিয় একজন মিউজিশিয়ান। ওর পুরো খানদান আমার কি বলবো, আমি যাদের রেসপেক্ট করি, পুজো করি, এরকম ধরনের একটা ফ্যামিলি থেকে ও বিলং করে। ওর দাদু প্রসিদ্ধ মাসিবাদক, খালি মাসিবাদক না, মানে সত্যজিৎ বাবুর ম্যাক্সিমাম ফিল্মে তখনকার দিনের অ্যারেঞ্জমেন্ট তোর দাদু করেছে। পণ্ডিত অলোকনাথ দে, তার সুযোগ্য নাতি হচ্ছে আমাদের নির্মাল্য, হামটু।
আকা হামটু ভাবেই বেশি পরিচিত। আমি প্রচন্ড খুশি রে, প্রচন্ড থ্যাংক ইউ আমি বোঝাতে পারবো না যে আমি কত খুশি। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস। না না না, মানে এই আমার পডকাস্ট করার যে মানে মেন পারপাসটা আস্তে আস্তে কিরম সার্ভড হচ্ছে, যে তোদের মতো মিউজিশিয়ানরা যারা সত্যিকারের মানে মানে গুণী শিল্পী, তোরা ঋষি তো আছেই, তোরা এত এক্সেলেন্ট মিউজিশিয়ানস অ্যান্ড ইউ হ্যাভ কন্ট্রিবিউটেড সো মাচ, নট অনলি ইন বেঙ্গল, তুই স্পেশালি এত লোকের সাথে তোমাদের বাজিয়েছিস। আশীর্বাদ। আরে ওসব কিছু না, আমরা সবাই কাজ করছি। কেমন লাগছে বল এখানে এসে? খুব ভালো লাগছে তোমার এই ইনিশিয়েটিভটা এত ভালো একটা মানে কাজ যে রয়ে যাচ্ছে, যে পরের প্রজন্ম যারা জানতে পারছেন না, বা এই যে নেপথ্যের যে কথাগুলো, যে অনেক সময় তো আমরা নর্মাল মানুষ কি হয় গান শোনে, এবার গানের পিছনের যে কাহিনীগুলো, বা স্টুডিওতে কি হলো, বা কোন গানে ধরো কিছু বাজাতে গিয়ে কোন প্লেয়ার একটু আটকে গেল, অ্যারেঞ্জার সেটাকে কিভাবে ঠিক করলো, অল দিস থিংস which are coming up is wonderful. না, আমার পারপাসটা কি বলতে, এই আমি আগেও বলেছি যে এটা একটা সোশিও মিউজিক্যাল, একদম সোশিও পলিটিক্যাল বলেন না, এটা একদম, সোশিও একদম, মিউজিক্যাল, একদম, যেখানে আমরা সোসাইটি নিয়ে তো কথা বলবো, আমাদেরকে সোসাইটির বাইরে নয়, কিন্তু মিউজিকটাকে রেখে আমরা সোসাইটিকে আর একটু যদি ইমপ্রুভ করতে পারতাম মিউজিক্যালি, সেটার একটা চেষ্টাই এটা, এই পডকাস্টটা। তোর অনেক মানে বিশাল একটা ব্যাপ্তি তোর রয়েছে মিউজিক্যালিতে, এত লোকের সাথে বাজিয়েছিস, সেটা নিয়ে আলাদা একটা এপিসোড ডেফিনেটলি আমি শেষ হবে না, শেষ হবে না। আজকে একটু পরশপাথরেই আমরা থাকবো। একদম। তুই পরশপাথরের সাথে তোর অ্যাসোসিয়েশন? আমার অ্যাসোসিয়েশন লেট 99-2000 ওই সময় থেকে। কিভাবে হলো একটু বল। তো বেসিক্যালি ওই তুমি যেরকম বললে দাদুর পরিচয় থেকে, সেখানে আমি সূত্র ধরে মিউজিশিয়ান, আমি 13 বছর বয়স থেকে ইন্ডাস্ট্রিতে টুকটুক করে বাবা কাকার হাত ধরে টুকটুক করে বাজাই। তো তখন ওই আমাদের রাজা নারায়ণ দেব, আমাদের কিবোর্ডিস্ট, যে আর ওনার বাবাও বেট্টুদা, তুমি নিশ্চয়ই জানো, বেট্টুদা আমার দাদুর খুব ক্লোজ ছিলেন। হ্যাঁ, অফকোর্স, ফেভারিট মিউজিশিয়ান ছিলেন, অফকোর্স। তো বেট্টুদার ছেলে রাজাদা আমার বাবাকে অ্যাপ্রোচ করে যে আমাদের একটা ব্যান্ড আছে, এরকম গান বাজনা করি, বাংলা ব্যান্ড, তো কাকু তুমি কি অ্যালাউ করবে ওকে? তো বাবা অ্যালাউড মি। তখন তোর বয়স কত? আই ওয়াজ জাস্ট barely 18 or 19 years old. আচ্ছা, সো ওই প্রথম আমার একটা মানে তখন অলরেডি ধরো টুকটুক করে একটু স্টুডিওর কাজ করি, হেডফোন ক্লিক তো তখন আসেনি, বাট ওই কন্ডাক্টিং এর উপরে কাজ করা, একসাথে সবাই বাজানো, তখন ওই প্রথাটা ছিল। এখন তো সেটাও উঠে গেছে, এখন জানতেই পারে না মানুষ যে কে গিটার বাজালো, কে যে গানটা গাইবে, কে যে তবলা বাজাবে, কেউ জানতেই পারে না। তখন অ্যাটলিস্ট আমি ওই সৌভাগ্য যে আমি ওইটা অন্তত পেয়েছি যে ফ্লোর ভরা মিউজিশিয়ান, যেটা আজকের দিনে মিসিং। একসাথে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, একে অপরের পেছনে লাগা, মানে একটা পিকনিক টাইপের একটা। তোর মনে হয় না এর প্রোডাকশন কোয়ালিটি অনেক বেটার হতো? অনেক বেটার জন্য এই যে দেখো প্রোডাকশন কোয়ালিটি, আমি হয়তো বলবো যে আজকের দিনের প্রযুক্তি এবং মাইক্রোফোনস বা এই যে পুরো প্রযুক্তির যে পরিবর্তন হয়েছে, তার জন্য হয়তো ডিজিটালাইজড হয়েছে, এটা নেই, এই অন্তরটা নেই। মেশিন বাজছে, সবকিছুই মেশিন, কি করে সবকিছু গান বাজনা করছি, কান বি পারফেক্ট না, একদম সবকিছু ক্লিকে করতেই হবে, একদম কাটায় নোটটা একদম সাল, মানে 438 হবে না, 442 করতে হবে। তার মানে যে গাইবে সে 438 এ গেয়ে তারপরে তাকে তুলে 440। ইভেন ধরো দাদা, আমি তোমার তালবাদ্যের কথাই বলি, এই যে ধরো আমরা প্রোগ্রামিং করি, প্রোগ্রামিং এ যে আমরা কোয়ান্টাইজ করি, একটা অটো কোয়ান্টাইজ ফিচার আছে, একটা নর্মাল কোয়ান্টাইজ, হাউ ইউ ওয়ান্ট টু কোয়ান্টাইজ। এবার তালবাদ্যের ক্ষেত্রে, এবার তোমাদের ধরো গোস্ট নোটস, যেগুলোকে আমরা ভিতরের মানে বানিয়ে বলি, সেইগুলো একটা লাইভ মিউজিশিয়ান বাজালে ওই গোস্ট নোটস গুলো ওরকম ভাবে একটু আগে পরে আছে বলেই ওটা লাইভ। এটা যেই ভিএসটি হয়ে গিয়ে ওটা যেই ওই যাই করো, যতই অটো কোয়ান্টাইজ বা যতই তুমি ম্যানুয়াল ফিল আনতে যাও, ইট ইজ নট পসিবল টু রিপ্লেস। না, তোরও মনে হয় না, মানে এটা একটুখানি তুই এসেছিস, একটু টেকনিক্যাল কথা হবে, পরস্পর তো হবেই, যে তোকে যদি একটা ফ্রি আমি একটা জোন দিই, মানে আমি গ্রুপ বাজাচ্ছি, তুই একটা ফ্রি বাজাচ্ছিস, সেইটা তুই যে মনন, যে ওপেননেস নিয়ে বাজাবি, যেই একটা ক্লিকে চলে যাবি, একদম তোর মনে হয় না তুই রেস্ট্রিক্টেড হয়ে গেলি? আমরা তো অভ্যস্ত নেই, আমার তো মনে হয়। হ্যাঁ দেখো, আমি বলি আমি ক্লিকে অভ্যস্ত, কারণ আমি ছোটবেলা থেকে মানে পুরো জিনিসটাই, আমি পুরো ট্রানজিশনটা দেখেছি। আমি আই স্টার্টেড ফ্রম স্পুল এরা, when I was very small. স্পুল থেকে হাই-8 আসে, হাই-8 থেকে তারপরে ভিএইচএস আসে, ভিএইচএস এর পরে হার্ড ডিস্ক মেশিন আসে, তারপরে আমাদের কম্পিউটারে আসে। তো আই হ্যাভ বিন ফরচুনেট এনাফ
to see this entire change of this, evolution of the recording industry. So সেখান থেকে আমি বলবো যে ক্লিকে একটা বাঁধনে থাকা ইজ আ ডিসিপ্লিন, কিন্তু ক্লিকে থেকে তুমি ক্লিকটাকে কতটা গ্রাহ্য করছো বা কতটা তুমি ওটাকে নিয়ে বাজাচ্ছো এবং তোমার যে সুইং অফ দ্য বডি, আমার মনে হয় সেটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বি অন একদম পারফেক্ট অন ক্লিক, যেটা ইজ দ্য হিউম্যান থিং। ক্লিককে ফলো করো, সেটাকে রাখো, কিন্তু এমনও তো কেউ মিউজিশিয়ান হবে না যে ওয়ান থেকে একদম সেটা সেটা হবে না, সেকেন্ড বিটে গিয়ে পড়বে, হয়তো ওয়ানটা একটু এদিক ওদিক, দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ হিউম্যান, দ্যাট ইজ দ্য, কিন্তু সেটাও তো মিলিয়ে দিচ্ছে, মিলিয়ে দিলে যেটা হয় যে ধর একটা ঘে এটা করলাম, সেটাকে কেটে গেল, মানে ধর আমি ওটা করেছি, তাতে হয়তো তুই যেটা বললি হয়তো একটু সরে গেলাম, সেটাকেও কেটে আবার করেছি, আশটাই চলে গেল। তোর মনে হয় না? একদমই তাই, একদমই তাই। গানের ক্ষেত্রেও তাই, বাজনার নির্যাস নষ্ট হয়ে যায়। মানে ধরো আমি ধরো ডিজাইন, সেটাই বলতে যাচ্ছি, আমি ধরো ফ্লুট ডিজাইন করি, মোস্টলি বলিউডের যা গান আমি করেছি, ধরো লাস্ট বিগত আমার একটা 19 বছর 20 বছরের জার্নি আছে আমার বলিউডে, তো আমি যা গান ধরো ডিজাইন করেছি, ওই ডিজাইনিং এর সময়ও ওদের মানে সবাইকারই হচ্ছে যে যতগুলোই ট্র্যাক হবে বা যা লেয়ার্স হবে, সেই লেয়ার্স যেন একদম কাটায় কাটায় থাকে। আমি কি করি, ইচ্ছে করে লেফট রাইট যেগুলো হচ্ছে একটুখানি আমি নাড়িয়েই বাজাই, বা আমি একটু যদি টাইটও বাজাই আমি একটুখানি নাড়িয়ে দিই। একটু যদি না নড়া থাকে ওই স্টিরিও এফেক্টটাই তো হবে না। দুটো যদি তুমি সমান্তরাল এক জায়গা থেকে শোনো, তুমি যদি একভাবে একই সময় যদি আসে কম্পন, যেটা তোমার যে কম্পন, সেই তুমি ফিজিক্সে ভাবো না, ফিজিক্সে তোমার যদি সমান্তরাল একসাথে যদি দুটো আর একটু যদি লেটেন্সিতে আসে, এরকম দুটো উইল ফিল দ্যাট স্টিরিও মোর, ইউ উইল হ্যাভ দ্যাট স্টিরিও এফেক্ট। কিন্তু সেটা তুই করতে পারছিস এই কারণেই যে তোর এত পারফেকশন আছে যে তুই সেটাকে নিয়েও খেলতে পারছিস, ওই আর কি তোমাদের আশীর্বাদ। মানে দিস ইজ ইউনিক এন্ড দ্যাটস হোয়াই ইউ আর সো ভার্সেটাইল অ্যান্ড এত তুই কার সাথে একটু পরশপাথরে তো আসবো, মানে তুই কার সাথে এই বলিউডে এতদিন বাজাবি, একটু লোকজন জানুক। আরে সে এখন বিশাল গল্প, সে বসলে আমার তোমার গল্প না, খালি নামগুলো একটু বল যাতে যারা সবাই চেনে, এবার যারা চেনে না। হ্যাঁ, আমি মূলত প্রথম আমি 2005-এ বলিউড যাই, এবং বলিউডে গিয়ে আমার প্রথম আদনান সামিজির ব্যান্ডে আমি ওয়ার্ল্ড ট্যুর করেছি। হ্যাঁ, একটা ওয়ার্ল্ড ট্যুর দিয়ে আমার জীবনযাত্রা শুরু হয়। তো ওই সূত্রেই এখানে থাকাকালীন আমার রিহার্সালের সময় ওই পরিণীতার কাজ হচ্ছিল, সেখানে শান্তনু মৈত্র আমাকে ডাকেন। পরিণীতা ইজ মাই ফার্স্ট ব্রেক, পিউ বলে ওই গানটি, হ্যাঁ, তো ওই গানটির এবং পুরো ছবিটার ব্যাকগ্রাউন্ড সেগুলো সব আমার করা, এবং ধীরে 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 একটা পথ চলা যেরকম হয়, মোহিত চৌহানজি, রিচা শর্মাজি, তারপরে অঙ্কিত তিওয়ারি, তারপরে লাস্টলি অরিজিৎ সিং, তো ওই আর কি। অরিজিতের অনেকগুলি, যেটা প্রথম তুমি হো বলে যে গানটা, ওটাতে একটা মেলোডিকা বাজে, মেলোডিকা তোমার নিশ্চয়ই মনে আছে, বালসারাজি বাজাতেন। তো সেই বালসারাজি যেটা বাজাতেন সেটা আমাদের প্রায় বিলুপ্ত হয়ে গেছিল, এখানে আর কখনো মেলোডিকা বাজতো না। তো আই ওয়াজ দ্য অনলি ওয়ান হু গট মেলোডিকা 2005। আর তারপরে ধীরে ধীরে আমার প্রথম অ্যাকচুয়ালি বাজিয়েছি মেলোডিকা আমি অভি কুছ দিনও সে বলে একটা প্রীতমদার গানে, মোহিত চৌহানের গেয়েছিল। আমি প্রীতমদার ওই আর কি, প্রীতমদার বেন আমাদের একটা ইউনিট আর কি বলতে পারো, একসাথে সবাই আমরা কাজ করি ওখান থেকেই আলাপ। এখনো করছিস তো? বলিউড ছেড়ে দিয়ে আসিস? না, আমি শুনলাম তুই এখানে স্টুডিও করেছিস। হ্যাঁ, ওই আর কি, যাতায়াত করে কাজ করছি। দ্যাটস ওয়ান্ডারফুল। তুই মানে এটা আমি বলবো কলকাতার একটা পাওনা যে আবার ফিরে এসে তোর মতো মিউজিশিয়ান যদি না, ওই আর কি, ফোর ফাদার্স এর বাড়ি, সেটাকে একটুখানি, তো আমার তো কোনো রাইট নেই সেটাকে, কিছু মিউজিশিয়ানদের বাড়ি, মিউজিশিয়ানদেরই রইলো, একটা স্টুডিও হয়েছে, একটা জ্যাম প্যাড হয়েছে, মিউজিশিয়ানদেরই আনাগোনা রইলো ওই বাড়িতে। এবার তুই আমাকে বল যে তোর যে মিউজিশিয়ানশিপ আমি বলবো, সেটা পরশপাথরকে কিভাবে কমপ্লিমেন্ট করছে, বা রাদার আমি বলবো যে পরশপাথর আমাকে একটুখানি অনুপ্রাণিত করেছে একটু অন্যভাবে জায়গায়। কেন আমি বলি, সেটাকে ধরো আমাদের শিক্ষাগত জায়গা, তুমিও একটা ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমিও অলমোস্ট সেমি ক্লাসিক্যাল বা দাদুর ঘরানা থেকে, তোমাকে বাঁশিটা ক্লাসিক্যালি পাল্টা শিখতে হবে, তোমাকে তাল জানতে হবে, তানপুরা, এই একটা আমরা বাধা ধরা ঘতে ছিলাম। এই যে যখন আমার এই বয়স, যে বয়স সন্ধি বা ওই 18-19 বছর বয়স, ফাউন্ডিং মেম্বার হিসেবে ছিল, আমি একটু পরে জয়েন করি, আমি 2 বছর ফাউন্ডিং এর সময় মধ্যে সবে জন্মেছে টাইপ। আমার ধরো বছর 10 তখন বয়স, ওটা 92 93। The world has not found him. তো যাই হোক, তো ওইটাই আর কি, যে ধরো ওই একটা গান বাজনার মাহল, সেখানে আমি অজয় কাকুর কাছে শিখছি, অজয় কাকু আমার গুরুজি, এবং আমি সেই জায়গা থেকে একটা নতুন কি বলবো পরিধি, একটা নতুন এক্সপোজার, একটা নতুন গান বাজনা, এই যে ধরো সাইকেলস, বার অফ 16, বার অফ 12 বার রক অ্যান্ড রোল, এগুলো কি হয়,
এটা চট করে একটা বাঁশুড়িয়া নর্মাল বাঁশের বাঁশি বাজায়, দে ওন্ট কাম টু নো। এবার ওদের কাছ থেকেই আমার শোনা যে হামটু ইউ মাস্ট লিসেন টু জেথ্রো টাল, দেয়ার ইজ আ ব্যান্ড কল্ড জেথ্রো টাল, Yeah, and he is my god, oh, he's my god too. my god, and I consider him as my god. আর ছোট পিস হবে নাকি? না, আর আজকে একটুখানি ছোট করে করি। তো আমার ওইটাই আর কি, যে বলার যে একটা ধরো ওয়েস্টার্ন মিউজিকের যে পরিধি, একটা অন্যভাবে বাঁশিকে অ্যাপ্রোচ করা, মানে বাঁশি তো ধরো রাখালিয়া বাঁশি বাজে বা আমাদের রাগদারির ইয়েতে বাসে, না, বাঁশের সেটা বাঁশি একটা আছে, নানান রকমের আছে, কিন্তু রক মিউজিকের সাথে বা মিউজিকের সাথে এই বাঁশি যে ইউজ করা যায় সেটার অন্যভাবে একটা শৈলীতে তার আগে বাজিয়ে। কি রক মিউজিক তুই শুনেছিস? তার আগে ধরো মানে ইগলস বা ওইরকম ধরনের তখনকার rock সময়, নয়, হ্যাঁ, বাট ওই খুব রক আমি খুব একটা তখন অবধি শুনিনি। এরপর থেকে গিয়ে আমি আরো শুনতে শুরু করলাম যে আচ্ছা এটা তার সাথে বাঁশি কিভাবে, কাকে কাকে শুনছিস? জেথ্রো টালকে আমি শুনে তখন বুঝলাম হ্যাঁ যে বাঁশি এরকম ভাবে ইউজ করা যায়, এরকম স্ট্যাকিং, মানে ওই স্টাইল অফ প্লেইং, স্ট্যাকিং অ্যান্ড দ্যাট কাইন্ড অফ থ্রোয়িং, দ্যাট কাইন্ড অফ প্লেইং। সো ওইটা আমার খুব অনুপ্রাণিত করলো, মানে আমার দারুণ একটা ইন্সপায়ারেশন পেয়েছি আর কি ওটা থেকে। বাহ বাহ, ওয়ান্ডারফুল। না, আমি এটাই বলতে চাই যে মানে দেখ, পরশ পাথর এমন একটা ব্যান্ড যেটা মানে সত্যিকারের মানে আইকনিক বাংলা ব্যান্ডসের মধ্যে তো এরা পড়ে। এরা এত ভালো ভালো গান বাজনা দিয়েছে এবং আবার রিভাইভ করছে। সবচেয়ে বড় কথা যে এটা আবার রিভাইভাল হচ্ছে এবং তাতে তোরা সবাই আছিস, which is a wonderful news for the Calcuttans. And I think মানে বেঙ্গলের জন্য, খালি ক্যালকাটান্স নয়, বেঙ্গলের জন্য এটা একটা দারুণ খবর। না, আমরা এখন শুধু আর এখন ভাবে তোদের এখন বেঙ্গল নিয়ে ভাবছি না, এখন আমরা গ্লোবালি ভাবছি পুরো জিনিসটাকে। যেরকম ভাবে ধরো ইন্ডিয়ান ওশান বা পরিক্রমা বা ওরা যেরকম ভাবে কাজ করে সেরকম ভাবে আমরা আরো পরিধিটা বাড়াতে চেষ্টা করছি। কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজ নানান ভাষায় গান, ওটাই আর কি, আমাদের গানগুলোকেই বাইলিঙ্গুয়াল করে সেগুলোকে হিন্দি, সেগুলোকে হ্যাঁ নানান রকম পরিকল্পনা আছে, নতুন গান করার ইচ্ছে আছে। প্লাস রিজনাল মিউজিক ইজ ইন। এখন পৃথিবীতে কিন্তু মানে হিন্দি করতে হবে এরকম নয়, এখন আসামিজ পাপন তো শো করলে 2 ঘন্টা শোয়ে মানে আমি দেখেছি 1 ঘন্টা 15 মিনিট আসামিজ গানই গিয়ে যাচ্ছে বোম্বেতে, বোম্বের মতো শহরে। সো হিন্দি ডাজন্ট ম্যাটার এনিমোর। আমার মনে হয় বাংলাই ক্যান বি গ্লোবাল। বিপুল মিশ্রা বলে আরেকটি ছেলে আছে, নেপালিতে গান করে। নেপালি গান ইজ হিউজ। তো হি ইজ নট, আর গুজরাটি গান কবে থেকেই তো ওটাই বলছি, তাই তো কেন, নানান রকম গান তো হচ্ছে। একদম। হ্যাঁ, এটা যদি করতে পারিস তাহলে দারুণ হবে, দারুণ। এবং আরেকটা জিনিস যেটা আমি উল্লেখ করব সেটা হচ্ছে ধরো এই যে ইমপ্লিমেন্টেশন অফ রে ইনটু পরশ পাথর, এটা কোনো ব্যান্ড আজ পর্যন্ত আমি কোনো ব্যান্ডে শুনিনি। মানে তখন তো খুবই কম ব্যান্ড ছিল, চন্দ্রবিন্দু, ক্যাকটাস বা ওরা ওই ওদের মিউজিকেতে ইমপ্লিমেন্টেশন অফ রেজ মিউজিক, যেটা আমার সূত্র ধরে আমি দাদু যেটা দিয়ে শুরু করলাম আজকে, সেটা হচ্ছে বাক্স বদলের একটি পিস। বাক্স বদল থেকে ওটা আমরা অনুপ্রাণিত হয়ে আমাদের একটি ভাবছিউরি বলে গানে ইউজ করেছি। জাস্ট ওইটার একটা তোমার গ্লিমস ওইখানের সাথে একটা বাজালাম। পরের সেকশনটা হচ্ছে ওই গানটারই মিউজিক সেকশনটা, ওটা দিয়ে আমি পথের পাঁচালি গেলাম। তো ওইটাও একটা আমার বিশাল বড় আর কি। এবং আরেকটাও জিনিস আমি বলতে চাই যে ফর দ্য ভিউইং প্লেজার অফ দর্শক, এই বাঁশিটা যেটা আমি ধরে আছি, দিস ইজ মাই গ্র্যান্ডফাদার্স ফ্লুট। দিস ইজ অলমোস্ট 130 years old flute, and in this পথের পাঁচালি থিমটা অরিজিনালি বেজেছে। দিস ইজ দ্য এটা আমার ফ্র্যাঙ্কলি স্পিকিং শুভেনের একটা আইকনিক মোমেন্ট, যে আমি যে বাঁশিটা ধরে আছি আমার হাত কাঁপছে। ও মাই গড, এই বাঁশিটা বেজেছে পথের পাঁচালি, যে আইকনিক টিউনটা হামটু বাজালো, এটাতে মানে অলোক বাবুর বাজানো, রবিশঙ্কর জি সুর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে হয় এরপরে আর কিছু না বলে এই এপিসোডটা এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ।